সবাই দোয়া করবা যাতে আহ বাসার সবাই সহ সবাই সুস্থ হতে পারি। আর তোমাদের জন্য সবার শুভকামনা রইলো আর কি। আর হচ্ছে সবাই একটু সাবধানে থাকো, ডেঙ্গুর সিজন চলতেছে। সবকিছু মিলে আসলে পরিবেশ পরিস্থিতিও ভালো না, তাই না? ল অ্যান্ড অর্ডারের অবস্থা ভালো না। এদিকে সিজনাল ফ্লু চলতেছে, তো সবকিছু মিলে ইটস নট এ গুড টাইম। আহ তো সবাই নিজেদের দিকে একটু খেয়াল রাখো, পরিবারের দিকে খেয়াল রাখো। ফর মি ইট হ্যাজ বিন ডিফিকাল্ট, মি অ্যান্ড মাই ফ্যামিলি আর কি, ঠিক আছে? ওকে, যাই হোক, চলো আমরা শুরু করি। আমাদের আজকের অনলাইন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা লাস্ট উইক ক্লাস নিতে পারি নাই, এবং অনেক কলেজে আসলে পরীক্ষা টরীক্ষা চলতেছে, সবার একটু সিলেবাস আগানোর তাগিদ আছে, সো আমাদের আজকে অনলাইন ক্লাসটা সেজন্য নেওয়া। তার আগেও আমাদের আন্দোলনের সময় বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছিল না, সো আমাদের এখন একটু এক্সেলারেট করতে হবে। আহ এই জন্যই, যেহেতু অফলাইনে নেওয়া হয় না, অ্যাটলিস্ট আমরা অনলাইনে ক্লাসটা চালু রাখার চেষ্টা করতেছি। আমাদের আজকে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুই ব্যাচেরই স্টুডেন্টরা আসছো, সো আমি বাংলা টার্ম ইংলিশ টার্ম দুটা টার্মই বলবো। কেউ কিছু না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবা, ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো শুরু করি। আমার মনে হয় আমরা তোমাদের সব ব্যাচেই লাস্ট যে টপিকটা মানে শেষ করেছিলাম সেটা হচ্ছে তড়িৎ আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন শেষ করেছিলাম, তাই না? ওই যে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করে, নেগেটিভ নেগেটিভ রিপালস করে বা বিকর্ষণ করে। আবার আমরা বলেছিলাম পজিটিভ আর নিউট্রালও অ্যাট্রাক্ট করে, নেগেটিভ আর নিউট্রালও অ্যাট্রাক্ট করে। সো এইগুলা দিয়ে বোধহয় আমাদের লাস্টের দিন ক্লাস শেষ হয়েছিল। আমি শিওর না যে আমাদের আমাদের ইও তো বোধহয় শুরু হয়েছিল না, তড়িৎ প্রাবল্য ইলেকট্রিক ইন্টেন্সিটিও কি শুরু করছিলাম না তোমাদের? জি ভাইয়া। জি ভাইয়া। ডেফিনেশনটা অ্যাটলিস্ট পড়াইছিলাম, বা এফ ইকুয়াল টাইপের প্রবলেম আমরা দেখাইছিলাম। তো চলো আমরা ওখান থেকেই শুরু করি। আমাদের মেইন টপিক হবে আজকে তড়িৎ প্রাবল্য এবং বিভব, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। আমরা যতটা কভার করতে পারি আজকের ক্লাসে। তো চলো শুরু করি। সো প্রথমে একটু ডান দিকে লিখে ফেলি তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম যে একটা প্লাস চার্জ, প্লাস যে কোনো চার্জ, কিউ চার্জ ধরো, এটা থেকে আর দূরে কোনো একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটির যে ফর্মুলা, সেটা আমরা যেভাবে লিখি, যে এখানে আমরা মনে মনে একটা +1 কুলম্ব চার্জ বসাই, এটা যে ফোর্স অনুভব করবে সেই ফোর্সের ফর্মুলা হয় হচ্ছে 1/4πε0। Q1 Q2/d² ছিল, এখানে হবে আমাদের Q1 হচ্ছে Q2 হচ্ছে 1 কুলম্ব ডিভাইডেড বাই r²। সো এটা ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। এবং এটা আমরা বলছিলাম শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য প্রযোজ্য, বিন্দু চার্জের জন্য, পয়েন্ট চার্জ অর বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, চার্জের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসো যে ই এর আরেকটা ফর্মুলা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু হচ্ছে F/Q। এই ফর্মুলাটা মনে থাকার কথা। সবসময় যে তুমি +1 কুলম্ব চার্জ বসাইতে পারবা এখানে, নট নেসেসারিলি এমন হবেই। যদি +1 কুলম্ব চার্জ না বসায়, ধরো তুমি এখানে কিউ চার্জ বসাও, তাহলে কিউ চার্জের উপর যে ফোর্স কাজ করবে সেটা যদি এফ হয়ে থাকে, তাহলে ইউনিট চার্জ বা +1 কুলম্ব চার্জের উপর ফোর্স হবে ইউনিটারি মেথডে F/Q। তো সেখান থেকে আমরা বলতে পারি ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে F/Q, বা এফ ইকুয়াল টু আমরা বলেছিলাম হচ্ছে কিউ ইন্টু ই। আচ্ছা, এবং এখান থেকে আমরা আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এইখান থেকে আমরা এটাও লিখতে পারি যে এফ ইকুয়াল টু, যেহেতু কিউ ইন্টু ই, তাহলে এফ এর ডিরেকশন আর ই এর ডিরেকশন এরা সেম হবে যদি কিউটা পজিটিভ চার্জ হয়। তো দেখো এখানে দুইটা ভেক্টর কখন সমান হয়? দুইটা ভেক্টর সমান হয় যখন এদের মান এবং দিক, ম্যাগনিটিউড আর ডিরেকশন দুইটাই সেম হয়। তাহলে আমরা বলতে পারি যে এই কিউটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা বলতে পারি এফ এর দিক, এখানে একটা প্লাস সাইন আছে, ই এর দিক, তাহলে প্লাস সাইন যেহেতু থাকবে, তাহলে এফ এর দিক আর ই এর দিক কি হবে বলো তো? সেম। অর্থাৎ পজিটিভ চার্জের ক্ষেত্রে ইন্টেন্সিটির ডিরেকশন বা তড়িৎ প্রাবল্যের দিক যেদিকে হবে, বলের দিকটা, ফোর্সের দিকটা একই দিক হবে। তাহলে এফ এন্ড ই, এটাকে আমরা বলি হচ্ছে সেম ডিরেকশন, সেম ডিরেকশন, ঠিক আছে?
ঠিক একইভাবে কিউ যদি নেগেটিভ হয়, আমার মনে আছে আমি 4:30টার ব্যাচে সম্ভবত এইভাবে দেখাইছিলাম, সকালের ব্যাচগুলোতে একটু লিখে দিছিলাম যে পজিটিভ চার্জের ক্ষেত্রে ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য যেদিকে, ফোর্স সেদিকেই থাকবে, এভাবে লিখে দিছিলাম। বাট তুমি এই ফর্মুলা দিয়েও আসলে এই জিনিসটা মনে রাখতে পারো, এফ এর দিক ই এর দিক সেম হবে যদি কিউটা পজিটিভ চার্জ হয়। কিউ যদি নেগেটিভ হয় তাহলে এখানে জাস্ট চিন্তা করো মনে মনে এফ ইকুয়াল টু কাইন্ড অফ একটা মাইনাস একটা সংখ্যা ইনটু ই। তখন কি হবে, এফ এর দিক আর ই এর দিক সেম হইতে পারবে না বিকজ অফ দিস নেগেটিভ সাইন। সো আমরা বলি তখন এফ এর দিক আর ই এর দিক হচ্ছে উল্টা দিকে হবে। তাহলে আমরা বলতে পারি যে কিউ যদি নেগেটিভ হয়, এফ এন্ড ই এটা কি সেম ডিরেকশন নাকি অপোজিট ডিরেকশন? অ্যান্সার হচ্ছে অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, যেমন আমি যদি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দেখাই, ধরো হচ্ছে আমরা এখানে দেখাই, ডান সাইডে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে, ডান সাইডে আছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ডান সাইডে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে বলো তো, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, আমরা যদি একটা পজিটিভ চার্জ রাখি, ধরো এখানে একটা প্লাস চার্জ রাখলাম, তাহলে বলো তো এই প্লাস চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে ফোর্স দিবে? কেবলই আমরা দেখলাম পজিটিভ চার্জ হলে এফ আর ই এর দিক হচ্ছে সেম দিকে হয়, তাহলে আমি বলতে পারি ডান দিকে ফোর্স দিবে। আর ঠিক একই ভাবে আমি যদি এখানে একটা মাইনাস চার্জ বসাই, আমি যদি এখানে একটা নেগেটিভ চার্জ বসাই, তাহলে ই এর দিক নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে বলতো? ফোর্সের দিকটা উল্টা দিকে হবে, ফোর্সের দিকটা হবে হচ্ছে উল্টা দিকে। ঠিক আছে, তাহলে দেখো ই এর দিক আর এফ এর দিক সেম হবে পজিটিভ চার্জের ক্ষেত্রে, ই এর দিক আর এফ এর দিক উল্টা দিকে হবে যদি নেগেটিভ চার্জ হয়। ঠিক আছে, সবাইকে এই জিনিসটা বুঝতে পেরেছি? ডিরেকশনটা রামিসা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, অধনা আর হচ্ছে নাজরিফ একটু মিউট করে রাখো তোমরা, হ্যাঁ? আচ্ছা, তাহলে যদি এটা বুঝে থাকি তাহলে চলো আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। যদি কখনো এরকম একটা প্রবলেম দেয় আমাদেরকে, তোমাকে বললো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিচের দিকে আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে হচ্ছে নিচের দিকে, এবং এখানে একটা শোলা বলে, কর্ক শিটের একটা বলে কিছু পরিমাণ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, এখানে কিছু পরিমাণ পজিটিভ চার্জ আমি ঝুলায় রাখছি একটা সুতার মাধ্যমে, একটা সুতার মাধ্যমে কিছু পজিটিভ চার্জ ঝুলায় রাখছি। ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড তোমাকে বলে দিছে যে তড়িৎ প্রাবল্য নিচের দিকে এবং এটার মান হচ্ছে 20 নিউটন পার কুলম। আর এইখানে যে তোমার চার্জটা রয়েছে এই চার্জের ভ্যালু বলে দিছে, আর এটার একটা ম্যাসও আছে, ভরও আছে। সো তোমাকে বলছে এই ভরটা হচ্ছে এম হচ্ছে আমার 30 গ্রাম, এম এমটা হচ্ছে 30 গ্রাম। একটা মিনিট, আমি ওটা করে এন্ট্রি করে দিই। ওকে, এমটা 30 গ্রাম বলছে, আর তোমাকে বলছে যে কিউ এর ভ্যালুটা হচ্ছে মাইনাস, সরি প্লাস 6 মাইক্রোকুলম। মাইক্রোকুলম নিশ্চয়ই আমরা জানি, মাইক্রোকুলম হচ্ছে 10⁻⁻6 দিয়ে গুণ হবে। সো এখানে আমরা লিখতে পারি 6 × 10⁻⁻6 কুলম। এখন বলছে যে এই সুতায় টেনশনটা কত, সুতার টেনশনটা কত বা সুতার টান কত। ঠিক আছে, সুতার টান বা সুতার টেনশন, সুতার টান অথবা টেনশন অফ দ্য রোপ কত হবে এটা বের করতে বলছে। ঠিক আছে, সুতার টান অথবা টেনশন অফ দ্য রোপ কত হবে এটা বের করতে বলছে। এখন আসো কিভাবে আমরা এটা করব, আমাকে একটু বলতে পারবা যে এই যে যে বস্তুটা রয়েছে এখানে, যে আহ আহ স্ফেয়ারটা রয়েছে বা যে বলটা রয়েছে এখানে, এটার উপর উপরের দিকে সুতার টান, কারণ সুতা ওকে উপরের দিকে টেনে ধরে রাখবে, নিচের দিকে কি কি ফোর্স আছে রামিসা একটু বলো তো? নিচের দিকে হচ্ছে ভাইয়া এমজি আছে, আর হচ্ছে আর কোন ফোর্স আছে? ওই যে ভাই তড়িৎ প্রাবল্যের যে ব্যাপারটা। যেহেতু এখানে তড়িৎ প্রাবল্য আছে, এখানে চার্জ আছে, তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিচের দিকে, তাহলে বলো তো পজিটিভ চার্জের উপর কোন দিকে ফোর্স দিবে? নিচের দিকে ফোর্স দিবে। তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ অ্যানাদার ফোর্স, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স হুইচ ইজ অলসো অ্যাক্টিং ডাউনওয়ার্ড। নিচের দিকে আরেকটা ফোর্স আছে, সেটাকে আমরা তড়িৎ বল বলি, ইলেকট্রিক ফোর্স Fe। এখন আমাকে বলো এই জিনিসটা তো ভারসাম্যে থাকবে তাই না? এখানে পজিটিভ চার্জ আছে,
এই জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে বা ভারসাম্যে থাকবে, তাহলে নেট ফোর্স হ্যাজ টু বি জিরো। নেট ফোর্স যদি জিরো হইতে হয়, তাহলে আমরা বলতে পারি টি এর ভ্যালু আর mg প্লাস ইলেকট্রিক ফোর্স এই দুইটার ভ্যালু সমান হবে। উপরের দিকের ফোর্স নিচের দিকের ফোর্স যদি সমান না হয়, তাহলে তো এটা ব্যালেন্স অবস্থায় থাকবে না। তাহলে আমরা এখানে দেখো, আমরা সুতার টান যদি বের করতে চাই কি করতে হবে, mgর সাথে fe কে লেখা যায় না q ইন্টু ই। fe মনে আছে, একটু আগে আমরা লিখেছিলাম, দেখো এখানে কিন্তু f সমান সমান কিউ ই দেখিয়েছিলাম আমরা, ঠিক আছে? তো আমরা সেই জিনিসটাই কিন্তু লিখলাম। একটা মিনিট। আচ্ছা, তাহলে f ইকুয়াল টু কিউ ই লিখে দিলাম। এখন চলো ভ্যালুগুলা বসে আমরা। mg, m এর ভ্যালু আমাদের কত ছিল, m হচ্ছে 30 গ্রাম, তাহলে 30/1000। g হচ্ছে আমাদের 9.8 প্লাস কিউই, কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের দিয়ে দিছে 6 মাইক্রোকুলম, তাহলে 6 × 10⁻⁶ ইন্টু হচ্ছে আমাদের ই এর ভ্যালু দিয়ে দিছে 20। ঠিক আছে, তাহলে দেখো এই ভ্যালুগুলা বসাইলে আমাদের যে রেজাল্ট আসে, দেখো তো কত আসে আমাদের রেজাল্ট। 0.3 0.3 কত, 0.294 0.94 বুঝি নাই কথা, কত 0.29 ওকে 29 বা 3 নিউটন, সমস্যা নাই, 0.29 বা সামথিং আছে আরো এত নিউটন। মেইন কথা হচ্ছে এই ম্যাথ তুমি যদি এটা বাদও দাও তাও দেখবা যে 0.29 এর মতো অ্যান্সারই আসে, মানে কিউই যদি বাদও দাও, কিন্তু কিউইর ভ্যালুটা এখানে নিতেই হবে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্যের জন্য একটা ফোর্স থাকবে। সো সুতায় দুইটা কারণে টান থাকবে, এমজির জন্যও টান থাকবে, আবার তড়িৎ বলের জন্য টান থাকবে। সো কে আমাকে বলতে পারবা যে এখানে যদি নেগেটিভ চার্জ থাকতো, তাইলে জিনিসটায় কোন দিকে কোন দিকে ফোর্স থাকতো, নিচের দিকে থাকতো mg, এবং উপরে কি কি থাকতো কেউ বলতে পারবা? ই আর কিউই। কি থাকতো, আর একটা ফোর্স থাকতো ইলেকট্রিক ফোর্স। এটা হচ্ছে যদি আমাদের নেগেটিভ চার্জ থাকতো, এখানে যেহেতু পজিটিভ চার্জ দিছে, ইলেকট্রিক ফোর্সও নিচে, কারণ আমাদের বলতে পারি যে প্রাবল্য যেহেতু নিচে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিচে দেখে ফোর্স নিচে। কিন্তু যদি আমাদের এখানে ওই ইলেকট্রিক ফিল্ড নিচেই থাকতো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অর্থাৎ প্রাবল্য নিচেই, কিন্তু নেগেটিভ চার্জ যদি হইতো, নেগেটিভ চার্জের ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার উল্টা দিকে হচ্ছে আমাদের তড়িৎ বল কাজ করে, ইলেকট্রিক ফোর্স কাজ করে, তখন টি আর এফই উপরের দিকে হইতো। তখন এটা ব্যালেন্স করলে আমরা লিখতাম টি প্লাস এফই ইকুয়াল টু হইতো এমজি। এই ক্ষেত্রে উল্টাটা হয়েছে, অর্থাৎ উপরে টি আর নিচে এমজি প্লাস এফই। সো এটা একটু আমরা খেয়াল রাখবো, ইলেকট্রিক ফিল্ডের দিক বা তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে দিছে, চার্জ পজিটিভ না নেগেটিভ, সেই হিসেবে আমাদের ফোর্স গুলাকে আঁকবো, তারপরে ব্যালেন্স করে দিব। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? ওকে, এইবার চলো আমরা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য বা বিন্দু চার্জের জন্য যে ইন্টেন্সিটি তড়িৎ প্রাবল্য শিখতেছিলাম, ওইটা দিয়ে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। তার আগে সবাই এটা আবার একটু বুঝে নেই, প্রাবল্য বা ইন্টেন্সিটি এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ইন্টেন্সিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। সো যখন আমরা নেট প্রাবল্য বের করব, নেট ইন্টেন্সিটি বের করব, তখন আমাদের নর্মাল যোগ করলে হবে না, এদেরকে ভেক্টর যোগ করতে হবে। সো আমাদের এখানে হচ্ছে ভেক্টর যোগ করব, ভেক্টর যোগ বা ভেক্টর এডিশন করতে হবে, এটা খেয়াল রাখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, সো প্রথম আমরা একটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা দেখবা যে আমরা আসলে গ্র্যাভিটেশন চ্যাপ্টার যখন পড়েছিলাম তখনও করেছিলাম। 16 কুলম্বের একটা চার্জ আছে এখানে প্লাস, আর এখান থেকে কিছু দূরে, এখান থেকে ধরো কিছু দূরে হচ্ছে আর একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টে, যে পয়েন্টে আর একটা চার্জ আছে -4 কুলম, ঠিক আছে, -4 কুলম নেগেটিভ চার্জ। ওকে, এখন আসো, তোমাকে বলছে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 36 সেন্টিমিটার। আগের মতোই, আগের বারও বোধহয় আমি এটাকে 36 সেন্টিমিটারই দিয়েছিলাম, 36 সেন্টিমিটার যখন আমরা মহাকর্ষ গ্র্যাভিটেশন পড়েছিলাম। বলছে যে এ বি এর কানেক্টিং লাইন বরাবর কোন পয়েন্টে ইন্টেন্সিটি বা প্রাবল্য সমান, কোন পয়েন্টে ইন্টেন্সিটি
আর ম্যাগনিটিউড শুধু সমান, মান সমান, আর কোথায় হচ্ছে নেট ইন্টেন্সিটি বা প্রাবল্য 0 হবে। তাহলে 3টা কোশ্চেন। আমরা এখানে একটু এটা মুছে দিলাম। কোশ্চেনটা আমি বাংলা ইংলিশ দুইটাই লিখতেছি। along the line joining AB at which point magnitude of intensity equal হ্যাঁ, এই পয়েন্টের উপর কি লেখা? কোনটা? এই এ পয়েন্টের এখানে +16 কুলম, আর এখানে হচ্ছে বি মাইনাস মাইনাস হচ্ছে 4 কুলম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের -4 কুলম, 36 সেন্টিমিটার। আর বলছে ইন্টেন্সিটিজ আর ইকুয়াল, সিটিজ আর ইকুয়াল, আর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে নেট ইন্টেন্সিটি 0। বাংলাটা লিখে দিচ্ছি যে এ বি এর সংযোজক রেখা বরাবর কোথায়, 1 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাবল্যদ্বয়ের মান সমান, দুই হচ্ছে প্রাবল্যদ্বয় সমান, 3 হচ্ছে নিট প্রাবল্য শূন্য। তো এই 3টা কোশ্চেনের পার্থক্য বুঝতে গেলে আমাদের এটা অ্যাকনলেজ করতে হবে যে প্রাবল্য বা ইন্টেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা একটা ভেক্টর রাশি, যেহেতু এর মানও আছে দিকও আছে। সো শুধু মান সমান কোথায় এটা বের করতে বলছে উপরেরটায়। 2 নাম্বার মান আর দিক, ম্যাগনিটিউড আর ডিরেকশন দুইটাই সেম হইতে হবে। ইন্টেন্সিটি যদি সেম হইতে হয়, তাহলে এটা হচ্ছে শুধু মান বা ম্যাগনিটিউড সমান, অনলি ম্যাগনিটিউড। আর এটার ক্ষেত্রে হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন দুইটাই সেম হইতে হবে, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, অর্থাৎ মান দিক উভয় সেম হবে, উভয় সেম হবে। ঠিক আছে। সো যেহেতু অনেকে আমার কাছে ফার্স্ট ইয়ার হয়তো পড়ো নাই বা এদিকের ক্লাসগুলো করো নাই, যখন আমরা মহাকর্ষ পড়াচ্ছিলাম, গ্র্যাভিটেশন, সো আমি পুরো ম্যাথটা একটু করে দিচ্ছি। ঠিক আছে, দ্রুত যাব, কারণ অনেকের এটা করা আছে। এখন দেখো, আমরা ধরে নিতে পারি যে এ বি এর মাঝখানে কোন একটা পয়েন্ট আছে, সি পয়েন্ট। এই সি পয়েন্টে দুইজনেরই প্রভাব বা প্রাবল্য বা ইন্টেন্সিটি সেম হবে, অর্থাৎ এ থেকে এই এর 16 কুলম্বের জন্য সিতে যে ইন্টেন্সিটি বা প্রাবল্য হবে, বি এর চার্জের জন্য এখানে ইন্টেন্সিটি সেম হবে। তাহলে এটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে প্রাবল্য দ্বয়ের মান সমান ধরে নিচ্ছি, শুধু ম্যাগনিটিউডকে সেম ধরছি। দেখো E1 আর E2, এবং এটাকে ধরলাম কত দূরে আছে, এটা ধরলাম এক্স পরিমাণ দূরে আছে। তাহলে তাহলে অ্যাট সি E1 আর E2 মান ধরে নিছি সমান, E1 আর E2 মান সমান, দিক কিন্তু ধরি নাই, ডিরেকশন ধরি নাই। E1 এর মান কি হবে অ্যাকর্ডিং টু আমাদের বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জের ফর্মুলা, 1/4πε0 Q/r², এখানে হবে 16/x²। আর E2 এর ক্ষেত্রে হবে 1/4πε0, এখানে -4 কুলম, এখানে যে ইন্টেন্সিটি তৈরি করবে সেটা কত দূরে থেকে তৈরি করবে, এটা যদি এক্সটা হয় সেন্টিমিটারে, তাহলে এটা হবে 36 - x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই -4 কুলম্বের জন্য এখানে বসাবো 4ই বসাবো, কারণ তোমাদের মনে আছে নিশ্চয়ই ইন্টেন্সিটি বা প্রাবল্যের ম্যাথ করার সময় আমরা চার্জের সাইন নেই না, শুধু মানটা নিই। 4 বাই এটা হবে 36 - x এর হোল স্কয়ার। তাহলে দেখো E1 E2 সমান হবে 4 কুলম, 16 কুলম্বের জন্য এখানে যে E1 হবে, -4 কুলম্বের জন্য যে E2 হবে, দুটার ভ্যালু সমান লিখছি। এখন দেখো কাটাকাটি করলে এটাকে লেখা যাবে 16/x² = 4/36 - x এর হোল স্কয়ার, বা এটাকে লেখা যায় হচ্ছে 4 সমান সমান হচ্ছে x/36 - x এর হোল স্কয়ার। একটু সাইড চেঞ্জ করছি, কাটাকাটি করছি, বা x/36 - x = লেখা যাবে +-2। ঠিক আছে, +-2 লিখলাম। এখন এখানে কিন্তু +2 নিলে একটা অ্যান্সার বের হবে, -2 নিলে হচ্ছে আরেকটা অ্যান্সার বের হবে। ঠিক আছে, এই ধরনের ম্যাথ আমরা যখনই করব দেখবা অলওয়েজ দুইটা করে রেজাল্ট আসবে এক্স এর।
কারণ এই যে রুট করলেই প্লাস মাইনাস চলে আসতেছে। শুধু যদি প্লাস নেই তাহলে দেখো এক্স ইকুয়াল টু হবে হচ্ছে +2 ইন্টু 36 মাইনাস এক্স, তাই না? দেখো এখানে +2 নিলে মানে +2 ইন্টু 36 মাইনাস এক্স, তাহলে এক্স সমান সমান হবে 72 মাইনাস 2x, 3x হবে 72, অর্থাৎ এক্স এর ভ্যালু হবে হচ্ছে 24 সেন্টিমিটার। এটা আমাদের একটা রেজাল্ট। আর যদি মাইনাস নেই তখন দেখো এক্স এর ভ্যালু হবে -72 প্লাস 2x হবে। দেখো এখানে -2 আর x গুণ করলে হচ্ছে -2x এখানে, বা আমি লিখতে পারি -x ইকুয়াল টু -72, 2x টাকে এই সাইডে নিয়ে আসলে x - 2x মিলে -x -72, অর্থাৎ x এর ভ্যালু আসতেছে 72 সেন্টিমিটার। 72 সেন্টিমিটার। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া দুইটা রেজাল্টের মধ্যে দুইটাই তো পজিটিভ আসলো, নেগেটিভ আসলে কি বাদ দিয়ে দিতাম, বা দুইটাই কি আমাদের অ্যান্সার আমরা নিতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে আমরা দুইটাই নিতে পারবো। কারণ দেখো এটা যদি 36 সেন্টিমিটার দূরে বি পয়েন্ট হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি 72 দূরত্ব বলতে বুঝাইতেছে হচ্ছে এই দিক বরাবর 72 যদি আসে, সেটাকে আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। এইখান থেকে আমি যদি 72 দূরে যাই, ঠিক আছে, 72 দূরে যাই এরকম একটা ডিস্টেন্সে, তাহলে দেয়ার ইজ অ্যানাদার পয়েন্ট এই জায়গায় যেটা আসলে কত দূরে আছে, যেটা আসলে 72 সেন্টিমিটার দূরে রয়েছে। এটার নাম যদি আমরা ডি দেই, এই ডি ডিস্টেন্সটা কত দূরে আছে? 72 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে, এই বরাবর এই পয়েন্টে। এইখানেও যদি তুমি +1 কুলম রাখো, E1 আর E2 এর ভ্যালু অ্যাকচুয়ালি ইকুয়াল আসতে যাচ্ছে। সো এখানেও আমি যদি চার্জ রাখি +1 কুলম, E1 E2 এর ভ্যালু সেম আসবে, কারণ এটা 72 সেন্টিমিটার দূরে। যেহেতু আমাদের ইকুয়েশন সলভ করে দুইটা রেজাল্ট আসছে, সো দেয়ার আর অ্যাকচুয়ালি 2 পয়েন্টস যেখানে আমাদের ইন্টেন্সিটি বা প্রাবল্যের মান সমান হইতে পারে। দেখো আমরা শুরু করছিলাম কি দিয়ে? প্রাবল্যের মান সমান দিয়ে শুরু করছিলাম, E1 আর E2 ভ্যালু সমান। তাহলে মান সমান বা ম্যাগনিটিউড সমান এরকম দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 36 সরি, একটা হচ্ছে কত দূরে 24 সেন্টিমিটার দূরে হইলো, আর একটা হচ্ছে আমাদের কত দূরে আসতেছে বলতো, 72 সেন্টিমিটার দূরে হইলো। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাও আমরা একটু এই কালি দিয়ে দেখাই। এই ভ্যালুটা আসলো হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার, আর এই যে এই ভ্যালুটা আসছে হচ্ছে 72 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কোন কোন পয়েন্ট আসলো? সি পয়েন্ট আসলো, আর একটা পয়েন্ট আসলো হচ্ছে কোন পয়েন্ট? ডি পয়েন্ট। এই দুইটা পয়েন্টেই ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি আসলে সমান। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি প্লাস ডি, অর্থাৎ প্রাবল্যদ্বয়ের মান সমান কোথায়? সি তেও সমান, ডি তেও সমান, কারণ দুইটা রেজাল্ট আসছে আমাদের। এখন আসো, ইন্টেন্সিটি বা প্রাবল্যদ্বয় সমান হইতে গেলে কি করতে হবে? প্রাবল্য বা ইন্টেন্সিটি তো ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটিতে মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে, ডিরেকশন ম্যাগনিটিউড দুইটাই যদি সেম হইতে হয়, তাহলে আমরা চলো কোনটা রেজাল্ট হবে এটা একটু দেখি। আমরা এক কাজ স্যার করি। ইয়েস স্যার। স্যার কোয়েশ্চেনের মধ্যে তো বলা আছে যে অ্যালং দ্য জয়েনিং লাইন এবি, তাহলে স্যার ওই পয়েন্টটা এবি এর মধ্যে হইতে হবে এরকম কিছু ইন্ডিকেট করে না? অ্যালং দ্য জয়েনিং লাইনিং এবি মানে কিন্তু এবি লাইনের উপরেই তা না, অ্যালং এবি একটা লাইন আছে, এবি কে মানে কানেক্ট করে যে লাইনটা আছে সেই পুরা লাইনটাই বামে ডানে দুই দিকেই থাকতে পারে। তোমাকে বলে নাই কিন্তু ইনসাইড এবি বা এ আর বি লাইনের উপরে শুধু বসে তা না, অ্যালং এবি লাইন মানে বামে ডানেও এক্সটেন্ডেড হইতে পারে। কথা বোঝা গেছে তাহকিক? জি স্যার। এটা হয়তো সুন্দর বাংলা না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে, যে এ বি এর লাইন জয়েন করতেছে। কথা বলেছিলেন কিছু বুঝি নাই। স্যার, আপনি একটু আগে একটা নেগেটিভ ভ্যালুর কথা বলেছেন যে এক্স এর ভ্যালু নেগেটিভ আসলে কি হবে। ও হ্যাঁ, এক্স এর ভ্যালু নেগেটিভও আসতে পারতো, যেমন এই ক্ষেত্রে এই 16 কুলম আর 4 কুলম আমি যদি জাস্ট সুইচ করতাম, 4টাকে এদিকে আনতাম আর 16টাকে এদিকে নিতাম, তখন তুমি দেখতে যে একটা পজিটিভ আসছে একটা নেগেটিভ আসছে। সো পজিটিভ ভ্যালু মিন্স হচ্ছে তুমি ডান দিকে ধরছিলে এক্স এর ভ্যালু, তাহলে ডান দিকটা হচ্ছে পজিটিভ। কখনো যদি নেগেটিভ আসে তখন হচ্ছে বাম দিকটা নেগেটিভ ধরে ওই ভ্যালুটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, কারণ অ্যালং দ্য লাইন জয়েনিং এবি মানে এবির ডান সাইডেও থাকতে পারে বাম সাইডেও থাকতে পারে। এই ম্যাথে এটা ডান দিকে আসছে, কারণ খুব সিম্পল। দেখো এই 4 কুলমটা আর হচ্ছে 16 কুলম, যেটার ভ্যালু ছোট হয় প্রাবল্য বা ইন্টেন্সিটি সমান হবে কি? ছোটটার কাছে অলওয়েজ, কারণ সিম্পল, দুইজনেরই প্রভাব আছে।
বড়টা থেকে দূরে যে প্রভাব থাকা সম্ভব, ছোটটার কাছাকাছি একই প্রভাব থাকা সম্ভব। কারণ একটু বুঝে দেখো, এটা বড় ভাই এটা ছোট ভাই, এটা তো বড় মাস্তান ছোট মাস্তান, বড় মাস্তানের দূরে যে প্রভাব থাকবে ছোট মাস্তানের কাছে সেই একই প্রভাব থাকবে। তো দুজনের প্রভাব যদি সেম হয় ইউ1 ইউ2 সমান। তাহলে এই ক্ষেত্রে 4 কুলম্বের ডানে হয়েছে, কারণ 4টা হচ্ছে ছোট চার্জ। যদি কোনো কারণে এটা এখানে চলে আসতো, -4টা এখানে আর 16টা যদি এখানে থাকতো, তখন যেটা হতো 16 থেকে দূরে আর -4 থেকে কাছে হইতে গেলে বাম সাইডে আসা লাগতো। আর বাম সাইডে আসতে হইতে গেলে তখন আমাদের এখানে দুইটা ভ্যালুর মধ্যে একটা পজিটিভ হইতো একটা নেগেটিভ হইতো, এবং তখন আমার নেগেটিভটাও কাউন্টে নিতে হতো। নেগেটিভ মিন্স হচ্ছে তুমি ডানে না, ডানে এক্স ধরছো, তো নেগেটিভ মিন্স হচ্ছে বাম সাইডে তখন অ্যান্সারটা হবে। আমার কথা কি বোঝা গেছে কোশ্চেন যে করেছিলে? জি স্যার, বুঝছি। ওকে, এখন আসো কোথায় প্রাবল্যদ্বয় সমান বা ইন্টেন্সিটি কোথায় ইকুয়াল হবে এটা বোঝার জন্য মানের সাথে ডিরেকশনটা আমার দেখতে হবে। সো ডিরেকশনটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, এই সি পয়েন্টে +1 কুলম্ব চার্জ বসায় দেখবো, ঠিক আছে? সি পয়েন্টে +1 কুলম্ব চার্জ যদি বসাই, আমরা এখানে জায়গা নাই, আমরা কোথায় বসাই একটু দেখি। এক কাজ করি, এটাকে আমরা একটু কপি করে নিই এবং কিছু জিনিস একটু মুছে দিই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটু থাকতে হবে। দেখো, আমি যদি এইখানে মনে মনে +1 কুলম্ব চার্জ বসাইতাম, তাহলে দেখো +16 ওকে কি করবে, রিপালস করবে, এটা হবে ইউ1 এর ডিরেকশন। তো আমরা তো জানি যে +1 কুলম্ব চার্জকে যে ফোর্স দেয় সেটাই হচ্ছে ইন্টেন্সিটি বা প্রাবল্য। তাহলে +16 ওকে ডান দিকে ফোর্স দিত, আর -4টা আবার ওকে অ্যাট্রাক্ট করতো, তাই না? তাহলে এটা হচ্ছে ই1 আর ই2 দুইটারই ডিরেকশন আমরা দেখতেছি হচ্ছে সেম, কারণ -4 ওকে অ্যাট্রাক্ট করবে। আর আমি যদি এইখানে 1 কুলম্ব বসাই, 1 কুলম্ব বসালে কি হবে, +16 ওকে রিপালস করবে, রিপালস করলে বিকর্ষণ করলে কি ডান দিকে হবে ই1, কারণ +16 ওকে রিপালস করবে বিকর্ষণ করবে, আর -4 ওকে আকর্ষণ করবে বা অ্যাট্রাক্ট করবে। যদি অ্যাট্রাক্ট করে তাহলে এটা হবে আমাদের ই2 ডিরেকশন। তাহলে আমরা কি বলতে পারি যে ই1 ই2 এর মান সমান পাইছিলাম দুইটা পয়েন্টে, কিন্তু ডিরেকশন বা দিক কিন্তু সেম পাচ্ছি না দুইটা পয়েন্টেই। আমরা দেখলাম একটা পয়েন্টের দিক উল্টা আসছে, আর একটা পয়েন্টের দিক হচ্ছে একই আসছে। তাহলে এইটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে মান এবং দিক উভয়ই সেম হবে। দেখো, মান এবং দিক, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুইটাই যদি সেম হইতে হয়, এই যে দেখো, এই যে এই জায়গাটায় আমরা বলতে পারি কি, যে ইন্টেন্সিটি যখন ইকুয়াল হইতে হবে তখন মান দিক বা ম্যাগনিটিউড ডিরেকশন দুইটাই সেম হইতে হবে। তাহলে এখানে আমরা দেখছিলাম ই1 ই2 এর ম্যাগনিটিউড সমান, কারণ সমান ধরেই তো আমরা দুইটা রেজাল্ট পাইছি। তাহলে মান সমান ছিল, আবার ডিরেকশনও কি হয়েছে, সেম। তাহলে আমরা বলতে পারি এখানে মান প্লাস দিক উভয়ই সেম হয়েছে, ঠিক আছে? আর এখানে মান সেম হয়েছে কিন্তু ডিরেকশনটা উল্টা দিকে হয়েছে। তাহলে বলো তো আমাদের 2 নাম্বারটার রেজাল্ট কোনটা হওয়া উচিত? আমরা যদি এখানে দেখি ইন্টেন্সিটি ইকুয়াল বা প্রাবল্যদ্বয় সমান, এটা শুধুমাত্র কিন্তু সি পয়েন্টে হওয়া সম্ভব। কেন সি পয়েন্টে সম্ভব? কারণ ওইখানে ম্যাগনিটিউডের সাথে ডিরেকশনও মিলে গেছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের শুধু সি, শুধু সি। প্রাবল্যদ্বয়ের মান, সরি প্রাবল্যদ্বয়ের মান না, এটা প্রাবল্যদ্বয় যে সমান, প্রাবল্যদ্বয় সমান এটা কোন পয়েন্টে হয়েছে, সি পয়েন্টে হয়েছে, কারণ ম্যাগনিটিউড ডিরেকশন দুইটা ইকুয়াল হয়েছে। আর নেট ইন্টেন্সিটি 0 এটা কোথায় হবে, এটা আমরা দেখো বলে ফেলতে পারবো। নেট ইন্টেন্সিটি 0 এই জায়গায় কি বলতে পারি, ই নেট 0 হয়ে যাবে। ই নেট কেন 0 হবে, কারণ মান সমান আর দিক যখন উল্টা দিকে হবে, ডিরেকশন যখন উল্টা দিকে হবে, তখন একটা একটা ক্যান্সেল করে দিবে। তাহলে একটা একটা ক্যান্সেল করে দিলে আমরা বলতে পারি এখানে নেট ইন্টেন্সিটি 0। তাহলে শূন্য কোথায় হবে, অ্যান্সার হচ্ছে ডি পয়েন্টে হবে। নেট ইন্টেন্সিটি 0 কোথায় হবে, ডি পয়েন্টে হবে। তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা বলছিলাম মান কোথায় সমান হবে, দুইটা পয়েন্টে সি এবং ডি দুইটাই। মান দিক ম্যাগনিটিউড ডিরেকশন দুইটাই সেম হইতে হবে ইন্টেন্সিটি ইকুয়াল হওয়ার জন্য। এটা শুধু সি পয়েন্টে হয়েছিল কারণ এখানে ডিরেকশন একই দিকে ছিল। আর নেট ইন্টেন্সিটি 0 অর্থাৎ নেট প্রাবল্য শূন্য কোথায়, মান সমান কিন্তু ডিরেকশন উল্টা দিকে, এটা শুধুমাত্র ওই যে ওই ডান সাইডের ডি পয়েন্টটা সেই পয়েন্টে হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি যারা অনলাইনে আছো কিভাবে আমরা এটা অ্যাপ্রোচ করলাম? এই ধরনের যত ম্যাথ আছে সবই আমাদের শুরুতে কোথায় মান সমান এটা বের করতে হবে। এই তিনটা কখনো তিনটা ম্যাথ একসাথে দিবে না তোমাকে পরীক্ষায়, হয় 2 নাম্বারটা দিবে, অথবা শুধু 1 নাম্বারটা, অথবা শুধু 3 নাম্বারটা দিবে। তিনটা ম্যাথেই তোমার ই1 ই2 সমান ধরে আগে দুইটা রেজাল্ট বের করতে হবে। তারপরে কোন রেজাল্টটা খাটতেছে আমার কোশ্চেনের জন্য
সেটা নিয়ে আলোচনা করতে হবে। ধরো যদি বলে নেট ইন্টেন্সিটি জিরো, নেট ইন্টেন্সিটি জিরো হইতে গেলে কি হইতে হয়, মান সমান কিন্তু ডিরেকশন উল্টা দিকে। তাহলে ডিরেকশন উল্টা দিকে হচ্ছে ডিতে, তাহলে অ্যান্সার হচ্ছে তখন আমরা ডিটা দিতাম। ডিটা মানে হচ্ছে 72 সেন্টিমিটার টু দা রাইট অফ 16 কুলম চার্জ, 16 কুলম চার্জ থেকে ডান দিকে 72 সেন্টিমিটার দূরে, এটা হইতো আমার তখন অ্যান্সার, যদি শুধু নেট প্রাবল্য বা নেট ইন্টেন্সিটি জিরো আসতো। মাহফুজ বুঝতে পারছো কি বলছি? মাহফুজ কি আছে সাথে? তাকে ক্লিয়ার? মাইসন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো এটা আমরা আগেও করছিলাম, আবার একটু রিক্যাপ করলাম। এটা গ্র্যাভিটেশনে সিমিলার টাইপের একটা প্রবলেম ছিল, ঠিক আছে। এইবার চলো আমরা পরের পেজে চলে যাই, আর একটা প্রবলেম দেখি। এটাও আসলে আমরা গ্র্যাভিটেশনে বা মহাকর্ষ চ্যাপ্টারে দেখছিলাম। ধরো তোমাকে যদি এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে দেয়, সরি রাইট অ্যাঙ্গেল বলতেছি, সমবাহু ত্রিভুজ, ইংলিশে জানি কি বলে, ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, রাইট? ভাইয়া ইয়েস ভাইয়া। ভাইয়া আগের ম্যাথে ওই যে টি পয়েন্টের ডিরেকশনটা উল্টা হলো কেন, একটু আবার বোঝাবেন? কোনটা উল্টা হলো কেন আবার একটু বলো তো? টি পয়েন্টের ডিরেকশনটা একটু উল্টা হলো কেন, একটু আবার বোঝাবেন? ডি পয়েন্টে কেন উল্টা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো কি কি মাইনাস, সরি প্লাস 16 কুলম, আর এটা হচ্ছে -4 কুলম। তাহলে একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। এখন আমরা জানি ইন্টেন্সিটি বা প্রাবল্য হচ্ছে +1 কুলম চার্জ রাখলে যে ফোর্স পায়। এখন তুমি যদি এখানে একটা প্লাস চার্জ রাখো, তাহলে এই প্লাস চার্জ 16 কুলম, এই 16 কুলমকে কি বিকর্ষণ করবে, রিপালস করবে ডান দিকে। আর এই -4 কুলম +1 কুলম চার্জকে কি আকর্ষণ বা অ্যাট্রাক্ট করবে বাম দিকে। তাহলে একজন করতেছে বিকর্ষণ, রিপালস বাইরের দিকে, আরেকজন হচ্ছে অ্যাট্রাক্ট করতেছে। তাহলে কি অপোজিট ডিরেকশনে হলো না? যখন দুইটা E1 E2 মান সমান, তো এখানেও মান সমান কিন্তু ডিরেকশন অপোজিট, তখন এটা নেট ইন্টেন্সিটিকে বা নেট প্রাবল্যকে আমরা বলছি শূন্য হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। জি ভাইয়া। ইকুয়াল ইন্টেন্সিটিতে এক্স এর ভ্যালু কি সবসময় দুইটাই আসবে নাকি কোনো ক্ষেত্রে একটাও আসতে পারে? ফারহানা, কোশ্চেনটা কি, দুইটাই কি আসতে পারে কিনা তাই জিজ্ঞেস করলাম? মানে স্যার এরকম কি কোনো কেস হতে পারে যেখানে এক্স এর ভ্যালু একটাই আসবে? ও, এক্স এর ভ্যালু অলওয়েজ দুইটাই আসবে, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এখানে দেখো তুমি সবসময় তো এখানে এক্স স্কোয়ার টার্মটা থাকবে। সো যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ সলভ করলে অবশ্যই দুইটা রেজাল্টই পাবা সবসময়, ঠিক আছে। এখন চার্জ based সেম on- হইলে তো সেম আসবে। কি সেম হলো? ও, চার্জের ভ্যালু যদি সেম হয়, তাই বলতেছো? চার্জের ভ্যালু সেম হলে হ্যাঁ, তখন মনে হয় একটা রেজাল্ট মনে হয় তুমি নিতে পারবা না কখনোই, ঠিক আছে। যদি এটাও 16 কুলম হয়, এটাও 16 কুলম হয়, দেখবা দুইটা রেজাল্টের মধ্যে একটা গ্রহণযোগ্য হবে, আরেকটা কখনো গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। কারণ দুইটা চার্জ যদি সমান হয়, তখন সম্ভবত তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে শুধু মিড পয়েন্টটাই হবে অলওয়েজ। দুইটা চার্জ সমান হলে মিড পয়েন্ট ছাড়া কখনোই ইন্টেন্সিটি সমান হওয়া সম্ভব না, ঠিক আছে। ওকে, বাট সলভ করলে মেইন কথা দুইটা রেজাল্ট আসা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে দুইটাই গ্রহণযোগ্য, শুধুমাত্র এই যে দুইটা চার্জ সমান হলে একটা গ্রহণযোগ্য আসবে। আচ্ছা, তাহলে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ যেটাকে বলতেছিলাম। ধরো এখানে রয়েছে হচ্ছে +4 কুলম চার্জ, এখানে রয়েছে হচ্ছে +4 কুলম চার্জ। তোমাকে বলছে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি পয়েন্ট। বলছে ইন্টেন্সিটি বের করো বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা প্রাবল্য বের করো সি বিন্দুতে, এটা কত হবে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে তোমাকে দিয়ে দিছে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। আর এগুলো সব 1 মিটার করে হচ্ছে লেন্থ, 1 মিটার করে লেন্থ। তোমাকে ইসি বের করতে বলছে, ঠিক আছে। সি বিন্দুতে প্রাবল্য বা ইন্টেন্সিটি বের করতে বলছে, ইসি। সো চলো দেখি এটা আমরা কিভাবে করব। ইসির ভ্যালু কত হবে সি বিন্দুতে প্রাবল্য? তাহলে এখন যখন এটা বের করব, আমরা মনে মনে এখানে একটা +1 কুলম বসায় নিব। +1 কুলম একটু আগেও কিন্তু এখানে বসাইছিলাম +1 কুলম। তো দেখো এই 4 কুলম +4 কুলম +1 কুলমকে কি এদিক বরাবর রিপালস করবে, তাহলে এটা হওয়া উচিত E1 এর দিক। +4 কুলম +1 কে বিকর্ষণ করতেছে, তাহলে এটা E1 এর দিক। +4 এখানে +1 কে এদিকে বিকর্ষণ করবে। আমরা জানি না সংযোজক রেখা বরাবর বা লাইন জয়েনিং এর আউটওয়ার্ড অথবা ইনওয়ার্ড হয়, বাইরের দিকে হয় অথবা ভিতরের দিকে হয়। নেগেটিভ চার্জ হলে আকর্ষণ করতো ভিতরে, আর পজিটিভ চার্জ দেখে বিকর্ষণ বা রিপালস করতেছে বাইরের দিকে। তাহলে এটা হবে আমাদের E2।
আমি কি বলতে পারি E1 E2 এর মান এটা আমরা আমাদের যে ফর্মুলা শিখেছি সেটা দিয়ে বের করে ফেলতে পারি। দেখো E1 এর যে ফর্মুলা ছিল 1/4πε0 Q/r², এটা ছিল আমাদের প্রাবল্য বা ইন্টেন্সিটি ফর্মুলা। সো এখানে এটাকে আমরা ধরতে পারি Q1 আর এটাকে ধরতে পারি হচ্ছে Q2। তাহলে E1 কি হবে আমাদের 4/1²। 4/1² কেন? চার্জের মান হচ্ছে 4 আর দূরত্ব বা ডিসটেন্স হচ্ছে 1। ঠিক একইভাবে E2 এর ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু তুমি চাইলে বের করতে পারো, এটা তো আমরা জানি এটার ভ্যালু হচ্ছে কত জানি, 9 × 10⁹ এর সাথে 4 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 4 নং 36, 36 × 10⁹ নিউটন পার কুলম্ব আসবে। E2 কি হবে? E2 হচ্ছে এখানেও 4 কুলম্ব, তাহলে এটাও হবে 1/4πε0 4/1², অর্থাৎ এটাও 36 × 10⁹ নিউটন পার কুলম্ব। এখন এইভাবে দেওয়ার একটা কারণ আছে যে দুইটা ভ্যালুই সেম দিছি, দুইটা ভ্যালু সেম দিলে E1 E2 এর ম্যাগনিটিউড বা মান সমান হয়, তখন লব্ধি বের করাটা, লব্ধির বা রেজাল্টেন্টের ডিরেকশন বের করাটা অনেক ইজি হয়। সো দেখবা মাঝে মাঝে এরা সমান দিয়ে দিবে। আচ্ছা এখন আসো, E1 এদিকে E2 এদিকে, আমাদের তো ওদের নরমাল যোগ করলে হবে না, ওদের ভেক্টর যোগ বা ভেক্টর সাম করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ই নেট হচ্ছে E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর। যখন তুমি এখানে ভেক্টর সাম করতেছো, ভেক্টর যোগ, তখন ওদের ওই লব্ধির ফর্মুলা বা রেজাল্টেন্টের ফর্মুলা দিয়ে করতে হবে। ই নেটের ফর্মুলা কি হবে? √E1² প্লাস E2² প্লাস 2E1 E2 cos মাঝখানের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, কারণ এটা একটা সমকোণী সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, রাইট? সো 60 ডিগ্রি যদি আমি বসাই এখানে, তাহলে দেখো আমাদের রেজাল্টটা আমরা কত পাই, √36 × 10⁹ এর হোল স্কয়ার প্লাস 36 × 10⁹ এর হোল স্কয়ার প্লাস 2 × 36 × 10⁹ এর হোল স্কয়ারই হবে। কেন হবে বুঝতে পারতেছো তো, E1 E2 আছে, ইন্টু cos 60 হচ্ছে হাফ। ঠিক আছে, তো E1 E2 যেহেতু দুটা ভ্যালু সমান, এটাকে 36 × 10⁶ এর হোল স্কয়ার লেখা যায়। একটু কেউ আমাকে বলবা এটা কত ভ্যালু আসে পুরো জিনিসটা রুট করলে? সম্ভবত হচ্ছে 6.235 into 10 to the power 10. কত, 6.235 235 into 10 to the power 10. নিউটন পার কুলম্ব, ওরকমই হওয়ার কথা। এখানে 2 2 কাটাকাটি যাবে, তাহলে হবে হচ্ছে 3টা 36 × 10⁹ স্কয়ার। সো 36 × 10⁹, এটা রুটের বাইরে চলে যাবে আর রুটের ভিতরে থাকবে 3, একটা দুইটা এখানে 3টা, তাই না? সো 3টা 36 × 10⁹ এর হোল স্কয়ার, ওইটাকে 36 × 10⁹ লিখলাম, √3 দিয়ে গুণ করলাম। সো √3 আর এটা গুণ হয়ে মনে হয় এটা আসে 6.235 আর 10⁻10 হয়ে যায় তখন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ই নেটের ভ্যালু। এখন আসো, ই নেট যখন বের করব তখন কিন্তু আমাদের ভ্যালু বের করলেই শুরু হবে না, ডিরেকশনটাও বলে দিয়ে আসতে হবে। ডিরেকশনটা আমরা কিভাবে বলতে পারি, দেখো এখানে ইজিলি বলা যায়, আমরা কি বলতে পারি E1 আর E2 এটার যে লব্ধি বা রেজাল্টেন্ট, এটার দিক হবে এইটা, এটা হবে আমাদের ই নেট, এবং এই ই নেটের ডিরেকশন আমরা ইজিলি বলে দিতে পারি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। কেন 30 ডিগ্রি? কারণ ওই যে E1 E2 যখন সমান হবে, দুইটা ভেক্টর সমান হলে এদের যে রেজাল্টেন্ট বা লব্ধি ইকুয়ালি ডিভাইড করে না দুইটা মাঝখানের কোণটাকে, সেখানে মাঝখানে যেহেতু 60 ডিগ্রি কোণ আছে, E1 E2 সমান হইলে লব্ধিটা কি, রেজাল্টেন্ট 30 ডিগ্রি 30 ডিগ্রিতে ভাগ করে ফেলবে। সো এখানে আমাদের অ্যান্সার বলাটা আর একটু ইজি হয়ে গেছে, যেহেতু এই মান দুইটা সমান, E1 E2 এর লব্ধিটা হচ্ছে জাস্ট মাঝখানের অ্যাঙ্গেলকে ইকুয়ালি ডিভাইড করতেছে, সমান দুই ভাগে ভাগ করতেছে। বুঝতে পারছি? সো এখানে জাস্ট ডিরেকশনটা বলে দিবা যে 30 ডিগ্রি কোন লাইনের সাথে বলো তো, বিসি লাইনের সাথে, উইথ বিসি লাইন, বিসি লাইন। তাহলে এই যে এটার ডিরেকশনটা আমরা বলে দিলাম বিসি লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে এটাও আমাদের একটা প্রবলেম সলভ করলাম আমরা। আর এর থেকেও কমপ্লিকেটেড প্রবলেম আসতে পারে, ধরো এটা তো ত্রিভুজ হইলো, তাহলে একটা সরল রেখা ছিল, স্ট্রেট লাইন ছিল, ট্রায়াঙ্গেল আসলো, এরপরে চাইলে তোমাদের একটা রেক্ট্যাঙ্গেল দিয়েও প্রবলেমটা দিতে পারতো। ঠিক আছে, সো আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি যে রেক্ট্যাঙ্গেল দিলে
প্রবলেমটা কিভাবে সলভ করবো? কেউ আমারে বলতে পারবা রেক্টাঙ্গেল দিয়ে দিলে কিভাবে সলভ করতে হবে প্রবলেম? আমি করাইছিলাম মনে হয় তোমাদেরকে। এনিওয়ান? যে 3 কর্নারে 3টা চার্জ দিয়ে দিবে, বলবে অন্য কর্নারে ইন্টেন্সিটি কত, ধরো এখানে +4 কুলম, এখানে -3 কুলম, বা এখানে +3 কুলম, আর এইখানে হচ্ছে -4 কুলম ধরো। হ্যাঁ, আইজি দিয়ে করতে হবে না এটা? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ধরো +2 কুলম দিলাম, ঠিক আছে? তো তোমাকে বলবে এটা এ, এটা বি, সি, ডি। তোমাকে বললো ইডি এর ভ্যালু কত হবে, ইডি কত হবে, কিছু ভ্যালু তোমাকে দিবে, ধরো এটা 1 মিটার, এটা 2 মিটার, ঠিক আছে? তো আমরা যেভাবে করব, সিম্পলি যদি বলতে পারি যে আমরা মনে মনে এখানে কি ধরে নিব, +1, যেই পয়েন্টে বের করতে বলে ওখানে আমরা +1 কুলম চার্জ ধরে নিই, তাই না? +1 কুলম চার্জ ধরে নিই, তাহলে এখানে আমাদের +1 কুলম চার্জ আছে ধরবা। এখন সেই +1 কুলমকে +4 কুলম, এটা কি করবে, আকর্ষণ বিকর্ষণ, অ্যাট্রাক্ট করবে না রিপালস করবে, কি করবে বলো? বিকর্ষণ। রিপালস করবে। এক্স্যাক্টলি, তাহলে রিপালস করে, যদি রিপালস করলে দেখো কোন দিক বরাবর ফোর্সটা আসবে, আমরা এটাকে এভাবে দেখাতে পারি, +4 কুলম +1 কুলমকে ডান দিকে ফোর্স দিল, সরি ডান দিকে ফোর্স দিল, তাহলে এটা হচ্ছে আমাদের E1 এর ডিরেকশন, ঠিক আছে? +4 +1 কে বিকর্ষণ করছে, +3ও +1 কে বিকর্ষণই করবে এই দিক বরাবর, এটা হবে আমাদের E2 ডিরেকশন, এটা হবে আমাদের E2 ডিরেকশন, +2ও +1 কে বিকর্ষণ বা রিপালস করবে, এটা হবে আমাদের E3 এর ডিরেকশন, ঠিক আছে? সো E1 E2 E3 তিনটা তিন দিকে কাজ করতেছে, তাহলে আমাদের ই নেট যেটা হবে, এটাকে আমরা লিখবো E1 + E2 + E3। আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, কারণ দেখো যখন এইভাবে আসবে তিনটা ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট বের করার তো আমাদের ডাইরেক্ট ফর্মুলা নাই, একটু আগে আমরা √(u1² + e2² + 2u1 e2 cos থিটা দিয়ে করে ফেলছিলাম, cos আলফা দিয়ে। এখানে তো অত সহজ না, কারণ তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টর থাকলে আমরা উপাংশ বা আইজে কে মেথডে করলে সবচেয়ে ইজি হয়। সো দেখো E1 এর বদলে আমরা যেটা বসাতে পারি 1/4πε0। একটা জিনিস দেখো, এখানে কিন্তু সবার সাথেই থাকবে, ঠিক আছে এটা, তাহলে 1/4πε0, এখানে লেখা যায় 4/2², এটাকে লিখলাম i হ্যাট, কারণ E1 এর ডিরেকশন x অ্যাক্সিস এর দিকে ধরতে পারো, এটা x অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, ঠিক আছে? ঠিক একই ভাবে E3 এর ডিরেকশন, E3 টাকে কি লেখা যায় দেখো, এটা তো E1, ঠিক না? এটাকে E1 ই রাখি, এভাবে রাখি। E2 কি হবে আমরা লিখবো, E3 টাকে কি লেখা যায় আগে দেখো, E3 টা যেহেতু উপরের দিকে আছে এই 2 কুলম্বের জন্য, তাই না? 2 কুলম্বের জন্য উপরের দিকে আছে, তাহলে এটাকে লেখা যায় 1/4πε0, এটা হবে 2/1², 1² কারণ কি, এটা 1 মিটার হলে এটাও 1 মিটার, 2/1² হয়েছে। আর E2 কে কিন্তু লেখা যায়, E2 টা হবে হচ্ছে E2 cos θ i হ্যাট, এভাবে লিখি E2 cos θ i হ্যাট প্লাস E2 sin θ j হ্যাট, তাই না? যেহেতু E2 টা x অ্যাক্সিস y অ্যাক্সিস মিলে মাঝামাঝি গেছে, তাহলে E2 cos θ i হ্যাট, E2 sin θ j হ্যাট, যেখানে তুমি cos θ এর ভ্যালু বলতে পারো, এটা যেহেতু থিটা হলে এটাও থিটা হবে, cos θ হবে হচ্ছে বেস বাই অতিভুজ, এটা হচ্ছে বেস হচ্ছে কত, বেস বা ভূমি, আর অতিভুজ হচ্ছে হাইপোটেনাস, তাহলে এটা হবে √2² + 1², তার মানে এটা √5। তাহলে cos θ এর ভ্যালু বসানো যায় হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস, এটাকে বলা যায় 2/√5। sin θ কে বলা যায় হচ্ছে আমাদের, sin θ হচ্ছে লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এটাকে বলা যায় 1/√5। সেখানে sin θ cos θ এর ভ্যালু বসায় দাও। E2 এর ভ্যালু হবে 1/4πε0, কিউ হচ্ছে এখানে 3 কুলম, 3/√5², আমরা জানি তাই না, এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে √5, তাহলে √5² বসায় দিলাম। এখন তাহলে এইখানে আমরা E2 বসাবো, cos θ sin θ এর ভ্যালুগুলো বসাবো, তাহলে আমরা E2 কেও ij ফর্মে ভেঙে ফেলছি, E1 E3 কেও ij ফর্মে ভেঙে ফেলছি, তারপরে কি করব, তিনটা যখন যোগ করব i এর কোএফিসিয়েন্ট বা সহগগুলো যোগ করে দিলে হবে, j এর সহগগুলো যোগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের বলতে পারি ই নেট হবে হচ্ছে এরকম, সামথিং i হ্যাট
সামথিং জে হ্যাট, ঠিক আছে? তাহলে যখন আমি নেট গুলা বের করলাম কিভাবে, আই এর সহগ বা কোএফিসিয়েন্ট যোগ করলাম, জে এর সহগ বা কোএফিসিয়েন্ট যোগ করলাম, ইনেটটা কি হবে, আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগ মানে কোএফিসিয়েন্ট গুলোর স্কোয়ারকে যোগ করে রুট করে দিলাম, ঠিক আছে? সো এখান থেকে আমরা নেটটা বের করে ফেলতে পারবো। সো যদি আমাদের এরকম তিনটাও দেয়, তিনটা বলতে তিনটা সাইডে তিনটা চার্জ আছে আর ফোর্থ কর্নারে আমাদের ইন্টেন্সিটি বা প্রাবল্য বের করতে বলে, তখন আমরা তিনটার যোগফল কিভাবে বের করতে পারি, আইজে ফর্মে করতে পারি। তাহলে ভেক্টর অ্যাপ্লাই করলে অনেক ইজিলি আমরা করে ফেলতে পারবো। আমরা কি বুঝতে পারলাম? জুমারা বুঝতে পেরেছো? আমরিন বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ঘুম কুমারী বুঝতে পেরেছো? লাবিবা মাইশা বুঝতে পেরেছি, স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়া ইয়েস ভাইয়া। ভাইয়া একটা পয়েন্টে ইন্টেন্সিটি 0 আসা মানে কি হচ্ছে তার যে পরের পয়েন্ট গুলো থাকবে ওইখানে আর ইন্টেন্সিটি মানে ওইখানে আর ওই চার্জটার ইফেক্ট কাজ করবে না? হ্যাঁ, মানে ইন্টেন্সিটি যেখানে 0 ওখানে কোনো ফোর্স কাজ করবে না। তাহলে ধরো ভাইয়া এর পরের যে পয়েন্ট গুলা ওইখানে কি কাজ করবে? হ্যাঁ, মানে যেখানে ইন্টেন্সিটি 0 তার ডানে বামে ইন্টেন্সিটি থাকতেও পারে। ইট ডিপেন্ডস যে আসলে চার্জ গুলা কোথায় অবস্থান করতেছে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো এটাও আমাদের একটা প্রবলেম গেল। তাহলে তাহলে এই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি রিলেটেড প্রবলেম। এখন আসো ছোট্ট কিছু কনসেপ্ট দেখি আমরা। ইন্টেন্সিটি আর হচ্ছে আমরা বলরেখা বা ফ্লাক্স এদের রিলেশন দেখি। রিলেশন বিটুইন ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যান্ড ফ্লাক্স, ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যান্ড ফ্লাক্স, অথবা এটাকে বলে হচ্ছে তড়িৎ প্রাবল্য ও বলরেখার সম্পর্ক। তড়িৎ প্রাবল্য ও বলরেখার সম্পর্ক। আচ্ছা, এখন প্রথম কথা, বলরেখা বা ফ্লাক্স কি জিনিস? বলরেখা বা ফ্লাক্স এটাকে আমি বলি হচ্ছে যে একটা ভিজুয়ালাইজেশন টুল। ভিজুয়ালাইজেশন টুল কিসের ভিজুয়ালাইজেশন টুল? ফর হচ্ছে ইন্টেন্সিটি বা প্রাবল্য। তো ইংলিশে লিখো। আমরা যেমন একটা গ্রাফ দিয়ে কি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ঠিক না? যে ধরো এই গ্রাফটা দিলে তুমি কি বুঝবা, টাইমের সাথে ভেলোসিটি, এটা টাইমের সাথে ভেলোসিটি বাড়ছে, v = u + at এর গ্রাফ এরকম। সো ইউ গেট সাম আইডিয়া যে টাইমের সাথে বেগ কি হয়েছে, আস্তে আস্তে বাড়ছে। তো যখন একটা গ্রাফ দেওয়া হয়, ইট গিভস ইউ a ভিজুয়ালাইজেশন। যেমন তোমাদের ডন স্যার যদি তার মান্থলি ইনকামের একটা গ্রাফ দেখায়, ধরো ধরো এটা জানুয়ারি মাস, এটা হচ্ছে জুন মাস। তো জানুয়ারিতে এরকম একটা গ্রাফ, জুনে এরকম তার ডাবল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ডন স্যারের ইনকাম জানুয়ারি থেকে জুনে বাইরে গেছে, অনেক ডাবল হয়ে গেছে। হইতে পারে জানুয়ারিতে ব্যাচের সংখ্যা কম ছিল, জুনে ধরো তোমরা এসএসসি পরীক্ষা শেষ করে নতুন ব্যাচ জয়েন করছো, এই জন্য তার ইনকাম হঠাৎ করে বেড়ে গেছে। সো তুমি গ্রাফ থেকে আসলে একটা ইউ গেট টু হ্যাভ সাম আইডিয়া অর ভিজুয়ালাইজেশন যে আসলে কি ঘটনা ঘটতেছে, ডন স্যারের ইনকাম কেমনে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এখন আসো, যদি এটা বুঝে থাকি, আমরা এটা বলতেছিলাম যে বলরেখা বা ফ্লাক্স এটাও কি এক ধরনের ভিজুয়ালাইজেশন টুল, যেটা কি ভিজুয়ালাইজ করতে হেল্প করে, আমাদের ইন্টেন্সিটি বা প্রাবল্যকে ভিজুয়ালাইজ করতে হেল্প করে। এটা ডেফিনেশন বা এটার কনসেপ্টটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ, উই ডোন্ট নো ভ্যালু কত, কি হলো, সরি, ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে +q। এখন আমি যদি এটার আশেপাশে একটা +1 কুলম্ব চার্জকে বসাই, +1 কুলম্ব চার্জকে বসাই, তাহলে ও কি করবে, ওকে রিপালস বা বিকর্ষণ করবে এই দিক বরাবর, ঠিক আছে? যেই দিক বরাবর বিকর্ষণ বা রিপালস করে এইদিকে তো ইন্টেন্সিটি থাকে, এটাকেই আমরা বলি হচ্ছে কাইন্ড অফ বলরেখা। যেমন এই +1 কুলম্ব চার্জকে যদি আমি এইদিকে রাখতাম, তাহলে প্লাস চার্জটা ওকে এই দিক বরাবর রিপালস করতো, বিকর্ষণ করতো।
প্লাস 1 কুলম্বকে এইদিকে রাখলে এই দিক বরাবর করতো, প্লাস 1 কুলম্বকে এইদিকে রাখলে এইদিকে করতো। প্লাস 1 কুলম্ব চার্জকে তুমি যেখানেই রাখবা ও বাইরের দিকে ঠেলা দিবে, রাইট? এই যে বাইরের দিকে ঠেলা যে দিচ্ছে সে, এই যে বাইরের দিকে যে সে ঠেলা দিচ্ছে, এই যে যে ডিরেকশনটা আমি ভিজুয়ালাইজ করতে পারলাম, এই ডিরেকশনটা ভিজুয়ালাইজ করতে হেল্প করতেছে আমাকে কে বলতো? এই যে যে লাইনগুলো আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন বা বলরেখা, এটার নাম হচ্ছে বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ড লাইন, ফিল্ড লাইন্স। এটাকে আরেকটা নামে ডাকে, এটাকে বলে ফ্লাক্স। তাহলে ডেফিনেশন কি? যে একটা চার্জের আশেপাশে প্লাস 1 কুলম্ব চার্জ রাখলে ওটা যেদিক বরাবর ফোর্স পাবে, যেদিক বরাবর মুভ করবে, এই ডিরেকশনটাই হচ্ছে বলরেখা বা ফ্লাক্সের ডিরেকশন। ঠিক একইভাবে কেউ আমাকে একটু বলো তো, এই সেম চার্জটা যদি একটা নেগেটিভ চার্জ হইতো, তাহলে বলো তো ওর বলরেখা বা ফ্লাক্সের ডিরেকশন গুলা কেমন হইতো, ফ্লাক্স গুলা দেখতে কেমন হইতো? অ্যারোগুলা Inward. ভিতরের দিকে জাস্ট অ্যারো গুলা ভিতরের দিকে হইতো, তাই না? জাস্ট অ্যারো গুলা হচ্ছে ভিতরের দিকে হইতো, তাছাড়া আর কোনো চেঞ্জ থাকতো না। তাহলে একটা পজিটিভ চার্জ থেকে বলরেখা বা ফ্লাক্স বের হয়, নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখা বা ফ্লাক্স গুলো হচ্ছে ভিতরের দিকে ঢুকতে থাকে। যদি এটা বুঝে থাকি, এখন আসো আমরা নর্মালি যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে এবং আমি যদি বলরেখাগুলা বা ফ্লাক্স গুলা আঁকি, তাহলে তো দেখতে এরকম হচ্ছে। ধরো এরকম হচ্ছে, ঠিক আছে? এখন আসো আমাকে একটু কেউ একজন বলো যে এই যে যেই চার্জটা আছে, ধরো এটা কিউ পরিমাণ চার্জ আছে, এটা থেকে আর দূরে কোন একটা পয়েন্টে ইন্টেন্সিটির যে ফর্মুলা একটু আগে আমরা দেখছি, প্রাবল্যের ফর্মুলা 1/4πε0 কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, রাইট? কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমাকে একটু বলো তো, আর এর ভ্যালু যত বাড়বে ইন্টেন্সিটি এটা কি বাড়বে নাকি কমবে বলো তো? কেমন রিলেশন? আর এর ভ্যালু যত বাড়বে ইন্টেন্সিটি বা প্রাবল্যের মান তত কমবে। তাহলে আমরা এখানে দেখলাম যে যত দূরে যাব প্রভাব তত কমবে, ঠিক একইভাবে বা প্রাবল্য তত কমবে, ইন্টেন্সিটি তত কমবে। এখন আসো আমি কি এই চার্জের ক্ষেত্রে বলতে পারি কাছাকাছি ডেনসিটি অফ তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন, বা আমি যদি বলি বলরেখার ঘনত্ব কাছাকাছি বেশি, বলরেখার ঘনত্ব দূরে গেলে কিন্তু কমে যাচ্ছে, রাইট? আমি যে কোনো একটা ছোট্ট জায়গা যদি নেই, এখান দিয়ে 3টা বলরেখা গেছে, এই সেম এরিয়াটা যদি এখানে নেই, এই সেম সাইজের এরিয়া যদি উপরে নেই, একই পরিমাণ বলরেখা কিন্তু জানে তার থেকে কম ফ্লাক্স গেছে। তাহলে নাম্বার অফ ফ্লাক্স একটা সার্টেন এরিয়ার ভিতর দিয়ে যত বেশি যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ইন্টেন্সিটিটাও বেশি, সেখানে কিন্তু প্রাবল্যটাও বেশি। যত দূরে যাবা, এখানে আমরা বলতে পারি এই সেম এরিয়ার ভিতর দিয়ে কম পরিমাণ ফ্লাক্স গেল, বলরেখা গেল, ওইখানে কিন্তু ইন্টেন্সিটিও কম, কারণ দূরে গেলে ইন্টেন্সিটি কমে যাচ্ছে। তাহলে আমরা কি একটা জিনিস একটু বলতে পারি কিনা দেখো তো, এই যে যে ফ্লাক্স, ফ্লাক্সের যে ডেনসিটি বা ঘনত্ব, এটা প্রপোর্শনাল তো কিন্তু ইন্টেন্সিটি। দেখো কাছাকাছি ইন্টেন্সিটি বেশি, ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করে, ফাই এর ডেনসিটিও বেশি। যত দূরে যাবা তত ইন্টেন্সিটি কমে যায়, ফ্লাক্সের পরিমাণটাও কিন্তু কমে যায়। তাহলে আমরা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে ফ্লাক্সের ডেনসিটি আর ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি এরা প্রপোর্শনাল। প্রাবল্য যত বেশি হবে বলরেখা বা ফ্লাক্স তত বেশি হবে, প্রাবল্য যত কম হবে বলরেখা তত বা ফ্লাক্স তত কম হবে। যেমন আমাকে একটু বলো, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? এখন আমি এই দুইটা চার্জের জন্য ফ্লাক্স দেখাচ্ছি। এটা এরকম ফ্লাক্স, আচ্ছা আমরা আর একটু দূরে দূরে আঁকি, ঠিক আছে? এটা ফ্লাক্স, ঠিক আছে? আর একটা হচ্ছে এখানে আঁকলাম, এটা ধরো Q1 চার্জ আছে আর এটার ভিতরে Q2 চার্জ আছে, এবং এটার ভিতরে আমরা ফ্লাক্স গুলো আরো বাড়ায় বাড়ায় দিচ্ছি। এখন এই দুইটা দেখা আমাকে একটু বলো তো, Q1 আর Q2 কোনটা ট্রু? Q1 সমান সমান Q2, চার্জের দুইটা ভ্যালু সমান, Q1 গ্রেটার দেন Q2।
আর 3 নাম্বার হচ্ছে Q1 লেস দেন Q2। আমাকে একটু বোঝাই না বলো তো যে কোন জিনিসটা ট্রু এখানে? বোঝাই না কে আছে? রিদিতা বলো কোনটা ট্রু? রয়, রিদিতা আছে নাকি নাই? আচ্ছা, ফারহানা বলো এই তিনটার মধ্যে কোনটা সঠিক? Q2 is greater than Q1. কি বলছে বুঝি নাই। অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা হবে। কে এক্সপ্লেইন করতে পারবা কেন 3 নাম্বারটা অ্যান্সার হবে? এই জাস্ট ভিজুয়ালাইজেশন দিয়ে আমি কিভাবে বলতে পারলাম যে নিচের চার্জটা বড় উপরের চার্জটা ছোট? জাস্ট কিছু বলরেখা বা বেশি একটা সার্টেন এরিয়াতে Q2 তে whereas চার্জ ডেনসিটি কম একটা সার্টেন এরিয়াতে Q1 এ। আমি বলতে পারি এটার কাছাকাছি কম্পেয়ার করে এখানে চার্জের এই চার্জটার কাছাকাছি ফ্লাক্সের ডেনসিটি অনেক বেশি। ফ্লাক্সের ডেনসিটি বেশি মানে কি বলতো? ফ্লাক্সের ডেনসিটি বেশি মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা প্রাবল্য অনেক বেশি। এখন প্রাবল্য বেশি কখন হয়? যখন চার্জের মান সমান হয়। দেখো আমি কি বলতে পারি এই যে এই উপরের ইকুয়েশনটা থেকে একটা কথা কি বলতে পারি, ইফ আর এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই বেশি হবে যদি চার্জের ভ্যালু বেশি হয়, অর্থাৎ ই আর কিউ হচ্ছে প্রপোর্শনাল। ই আর কিউ হচ্ছে প্রপোর্শনাল। তাহলে আমরা তো একটা জিনিস দেখতেছি, ধরো এটা হচ্ছে একটা সেম রেডিয়াসে, এটাও ওইরকম সেম রেডিয়াসই। ধরো এটা থেকে যদি এখানে আর রেডিয়াস চিন্তা করো, এটাও কিন্তু আর রেডিয়াসই বলা যায়। এখন আর রেডিয়াস দূরে, একই পরিমাণ রেডিয়াস দূরে, এখানে ডেনসিটি অফ ফ্লাক্স কম, এখানে ডেনসিটি অফ ফ্লাক্স বেশি। তাহলে বলো তো ডেনসিটি যেহেতু বেশি, ডেনসিটি অফ ফ্লাক্স বেশি হইলে ইন্টেন্সিটি কি কম হয় নাকি বেশি হয়? ইন্টেন্সিটি বেশি হয়। তাহলে একই পরিমাণ দূরে ভিজুয়ালাইজেশন থেকে দেখতে পারলাম একই পরিমাণ ডিস্টেন্সে এখানে ফ্লাক্সের ডেনসিটি বেশি। ফ্লাক্সের ডেনসিটি বেশি মানে ইন্টেন্সিটি বেশি। আর ইন্টেন্সিটি কখন বেশি হয়? একই ডিস্টেন্সে যখন চার্জের ভ্যালুটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি Q1 এর থেকে Q2 নিচের চার্জটা বড় হবে, নাইলে এটা কখনো হওয়া সম্ভব না। তাহলে দেখো উইথ এ সিম্পল টুল, ভিজুয়ালাইজেশন টুল, যেটাকে আমরা বলছিলাম যে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ বলরেখা, ফ্লাক্সের ডেনসিটি কম না বেশি এটা দেখে আমরা বলে দিচ্ছি যে দুইটা চার্জের মধ্যে কোন চার্জটা বড় আর কোন চার্জটা ছোট। যেই প্রবলেমটা তোমাদেরকে দিছি, এরকম একটা প্রবলেম সম্ভবত এমসিকিউ তে কোন একটা বোর্ডে আসছিল। এগুলা কোয়াইট কমন প্রবলেম ইংলিশ মিডিয়ামের কোশ্চেন যদি তোমরা দেখো, তোমরা ও লেভেলস বা এ লেভেলস এ যারা পড়ে, এগুলা খুবই কমন এমসিকিউ ওদের, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দিয়ে দেয়, যেটা আসলে একটু থট প্রভোকিং। আমাদের বইয়ের মধ্যে এগুলা খুবই কম আছে আসলে। আচ্ছা, যদি এটা বুঝে থাকি, কে আমাকে বলতে পারবা যে যদি এরকম কিছু ইন্টেন্সিটি দেখি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা বলরেখা দেখি যে প্যারালাল লাইন, কেউ আমাকে বলতে পারবা প্যারালাল লাইন দিয়ে কি বোঝা যাইতেছে? এই এই পয়েন্টে এই অংশের ইন্টেন্সিটি বেশি নাকি এই অংশের ইন্টেন্সিটি বেশি নাকি সেম? কি মনে হয় বলো তো? ভেরি গুড। তাহলে আমি বলতে পারি এখানে যদি E1 ধরো, এটা যদি E2 ধরো, এখানে যদি E3 ধরো, এটা কি আলাদা নাকি সব সেম? সেম। E1 E2 আর E3 সেম। এইটাকে বলে সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, যেখানে ইলেকট্রিক ফিল্ডের বা ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু সব জায়গায় সেম। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তোমাদের কি মনে আছে এই ছবিটা আমি আগেও আঁকছিলাম এরকম প্যারালাল লাইন? বলো তো কোথায় আঁকছিলাম? আজকের ক্লাসের শুরুতে। দেখো আজকের ক্লাস কিন্তু আমি শুরু করছিলাম এরকম লাইন দিয়েই, তাই না? দেখো এখানে কিন্তু আমি দেখাইছিলাম ইলেকট্রিক ফিল্ড লাইন এরকম প্যারালাল আঁকছিলাম। তো প্যারালাল ইলেকট্রিক ফিল্ড লাইন বা প্যারালাল ইন্টেন্সিটি লাইন, এটা দিয়ে কি বোঝায় বলো তো? যে প্রাবল্যের মান সব জায়গায় সেম, ঠিক আছে, ইন্টেন্সিটি সব জায়গায় সেম। এটাকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র নামেও ডাকতে পারি। সরি, ঠিক আছে। ওকে, যদি এখন এটা বুঝে থাকি, এরপরে আরেকটা পেজ আমরা একটু দেখাবো। সেটা হচ্ছে যে যদি দুইটা পজিটিভ চার্জ পাশাপাশি থাকে তাইলে ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হয়? দুইটা পজিটিভ, এনিওয়ান ওয়ান্ট টু অ্যান্সার? যে দুইটা পজিটিভ চার্জ, এখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্স তড়িৎ বলরেখা আঁকতে চাচ্ছি, কেমনে আঁকবো?
স্যার ধরো বড় এটা হলে সেগুলো করবে ট্র্যাকের তো উপর থেকে জানি দূরে সরে যাবে। কথা একটু কম বোঝা গেছে, যাই হোক ধরো দুইটাতেই যদি কিউ চার্জ হয় তাহলে কিরকম হবে, ঠিক আছে? তো তার আগে একটা ছোট্ট কথা, ইলেকট্রিক ফিল্ড লাইনের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমি যদি এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, ওরটা এইভাবে আঁকলাম, ওরটা এইভাবে আঁকলাম, ইন্ডিপেন্ডেন্টলি তুমি আসলে আঁকতে পারবা না। কারণ দুইজন চার্জ যখন পাশাপাশি থাকবে তখন দুইজনেরই যে ইলেকট্রিক ফ্লাক্স একই রকম হবে দেখতে, বা একজন সিঙ্গেল থাকলে যেরকম হইতো দুইজন থাকলে যে প্রভাব পড়বে না তা কিন্তু না। কেন আমি একটু বলি, কারণ হচ্ছে আমি কি বলতে পারি যে ডেফিনেশন কি ছিল, +1 কুলম্ব চার্জ রাখলে যেদিকে ফোর্স হবে। তো আমি যদি এখানে +1 কুলম্ব রাখি বা এখানে +1 কুলম্ব রাখি, যখন একটা চার্জ ছিল তখন একদিকে ফোর্স দিছিল, খুব ইজি ছিল। এখন তো দুইটা চার্জ আছে, তাহলে দুইটা মিলে কি, দুইজন চার্জ মিলে +1 কুলম্বকে যেদিকে ঠেলবে, আমি কি বলতে পারি সেই দিক বরাবরই কিন্তু আসলে চার্জটা মুভ করবে, অর্থাৎ সেই দিক বরাবরই আমাদের ইলেকট্রিক ফ্লাক্স হবে, ঠিক আছে? সো আমাদের যখন দুইটা চার্জ থাকে তখন আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে যে কোন দিকে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট হইতো, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, যে কখনো ইলেকট্রিক ফ্লাক্স একটা আরেকটাকে কাট করবে না। ধরো এটা +2 কুলম্ব, এটা +2 কুলম্ব। সো তুমি মনে করতে পারো যে ভাইয়া এটার থেকে এদিক থেকে একটা বলরেখা বেরোইলো, ফ্লাক্স বেরোইলো, এদিকে আরেকটা বলরেখা বেরোইলো, তাহলে তো এই পয়েন্টে ওরা কাট করতেছে। ঠিক একইভাবে এইদিকে একটা বেরোইছে, এইদিকে একটা বেরোইছে, এই কখনো এরকম দুইটা বলরেখা বা ফ্লাক্স একটা একটা কাট করতে পারবে না। কেন পারবে না আমি একটু বলি, যেই পয়েন্টে কাট করতেছে ওই পয়েন্টের কথা একটু আলোচনা করো। এই পয়েন্টে যদি +1 কুলম্ব রাখো, এই পয়েন্টে যদি +1 কুলম্ব রাখো, এখন এই লাইনটা বলতেছে +1 কুলম্ব চার্জ এই দিক বরাবর ফোর্স পাওয়া উচিত, এই লাইনটা বলতেছে +1 কুলম্ব চার্জ এইদিকে ফোর্স পাওয়া উচিত। এখন চিন্তা করো, +1 কুলম্বের উপর একই সাথে তো দুই দিকে ফোর্স থাকা সম্ভব না। সো যেটা হবে অ্যাকচুয়ালি, এই দিকের বলরেখা বা এদিকের ফ্লাক্সটাও থাকবে না, এদিকের ফ্লাক্সটাও থাকবে না, এই দুইটা মিলে রেজাল্টেন্ট যেটা হবে, লব্ধি যেটা হবে, এই দিকে হবে ফ্লাক্সটা, সরি। অর্থাৎ এই দিক বরাবর লব্ধি যেদিকে আছে, রেজাল্টেন্ট যেদিকে আছে, ওই দিক বরাবর ফ্লাক্সটা হইতে হবে। যদি একই একই পয়েন্টে বা একটা পয়েন্টে যদি দেখো যে দুইটা ফ্লাক্স কাট করছে, কাট করলে পরে তো দুইটা দিকে তোমার আসলে কি ইন্টেন্সিটি হয়ে যায়। একই পয়েন্টে তো দুই দিকে ইন্টেন্সিটি হওয়া সম্ভব না, প্রাবল্য হওয়া সম্ভব না, যে কোনো একদিকে হইতে হবে এবং সেটা রেজাল্টেন্ট বরাবর। এই জন্য যখন দুইটা পজিটিভ আসলে পাশাপাশি থাকে তখন তুমি দেখবা যে ওদের বলরেখার বা ফ্লাক্সের দিকগুলো অনেকটা এরকম হয়, মানে এরা টাচ করবে না, কাছাকাছি দিয়ে যাবে কিন্তু টাচ করতে পারবে না। কারণ টাচ যদি করতো, টাচ যখনই করবে তখনই একই পয়েন্টে দুইটা রেজাল্টেন্ট তো আঁকা সম্ভব না। সো টাচ করলেই তো দুই ডিরেকশন হয়ে যাবে, দুইটা ডিরেকশন যেহেতু হওয়া সম্ভব না, এই জন্য ওরা কখনো টাচই করবে না। সো সরি, গ্রাফটা দেখতে হবে এরকম, বা ভিজুয়ালাইজেশন টুলটা হবে অনেকটা এরকম, ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও হবে এরকম, এরা টাচ করবে না। And তোমাদের মনে হতে পারে ভাইয়া এটার কি কোনো লাইন এদিক দিয়ে যাবে না, গেলেই কি হইতো বলো, যদি একটাও এদিক দিয়ে যাইতো, এদিক দিয়ে গেলে কি হইতো, এই দেখো কতগুলা পয়েন্টে টাচ করছে, এই প্রত্যেকটা পয়েন্টে আমি বলতে পারি যে দুইটা করে ফোর্সের ডিরেকশন আঁকতে পারবা। কারণ যেদিকে প্রাবল্য বা ইন্টেন্সিটি থাকে, +1 কুলম্বের উপর তো ফোর্স ওইদিকেই কাজ করে। তো যদি একই পয়েন্টে দুইটা ডিরেকশন হয়ে যায়, তো রেজাল্টেন্ট বা লব্ধি তো দুই ডিরেকশন হইতে পারবে না। সো এই জন্য কখনো এরা আসলে টাচ করবেই না। এটা হচ্ছে একটা প্রপার্টি, তুমি বলতে পারো ইন্টেন্সিটির, কি বলে, ইলেকট্রিক ফ্লাক্সের। ইলেকট্রিক ফ্লাক্স একটা আরেকটাকে কখনোই কাট করবে না, একটু লিখে রাখো, ইলেকট্রিক ফ্লাক্স উইল নেভার কাট ইচ আদার। তড়িৎ বলরেখা কখনো নিজেদেরকে ছেদ করে না, তড়িৎ বলরেখা কখনো একটা আরেকটাকে ছেদ করে না, এটা একটু নিজের খাতায় লিখে রাখো। তাহলে পজিটিভ পজিটিভ হলে এইভাবে বলরেখা তৈরি হচ্ছে, ফ্লাক্স তৈরি হচ্ছে। ফ্লাক্স গুলো কখনো নিজেরা ইন্টারসেক্ট করে না, এভাবে লিখে রাখো, ফ্লাক্স গুলো কখনো নিজেরা ইন্টারসেক্ট করে না। ভাইয়া ইয়েস ভাইয়া। ভাইয়া ইন্টেন্সিটি এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার মানে ইন্টারসেক্ট করার পর একটা রেজাল্টেন্ট ভেক্টর যদি আসে তাহলে মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি আসলে, ওই রেজাল্টেন্টটাই তুমি এখানে আঁকছো।
তুমি আসলে এই যে এগুলা যে দেখাইতেছো না, এই দুইটা মিলে যে লব্ধি, ওই লব্ধিটার ডিরেকশনটাই হবে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের ডিরেকশন। কারণ আমরা তো জানি ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে +1 কুলম্ব চার্জ বসালে যেদিকে যায়, এখন একটা চার্জ থাকলে ও যেদিকে পাঠাবে, দুইটা চার্জ মিলে লব্ধি বরাবর পাঠাবে, ওই লব্ধি বরাবর ডিরেকশনটা আসলে তুমি দেখাচ্ছ। এই যে যেমন এখানে যে দেখাইছে উপরের দিকে, আসলে তো উপরের দিকে মনে হয় হবে না, না হবে, ধরো এখানে +1 কুলম্ব রাখছো, তখন এইটা হয়তো যেহেতু দূরে আছে অল্প একটু ই এইদিকে আর এইদিকে ম্যাক্সিমাম ই, তো এই দুইটা রেজাল্টেন্ট মিলে ধরো লব্ধি একটু উপরের দিকেই হয়েছে বেশি, ঠিক আছে? তো মেইন কথা আমরা আসলে যে ফ্লাক্স আঁকতেছি, এটা আসলে একজনেরটা কখনোই আঁকতেছি না, আসলে দুইজনের মিলায় যে লব্ধি যেদিকে হয়েছে সেদিক বরাবরই ফ্লাক্স গুলো দেখাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে। যেমন এটা তো বোঝাই যায় এটা কেন ডান দিকে হইলো, কারণ এই প্লাস, এখানে যদি +1 কুলম্ব রাখো তাহলে কি ঘটনা ঘটবে দেখো, সরি, এখানে যদি +1 কুলম্ব রাখো তাহলে এই পজিটিভ ওকে রিপালস করবে, বিকর্ষণ করবে, এই পজিটিভ ওকে বিকর্ষণ করবে, এবং আমরা দেখো বলরেখাটা সেদিকেই দিছি, লব্ধিটা যেদিকে হয়েছে রেজাল্টেন্ট সেদিকে কিন্তু দিয়ে রাখছি। ঠিক একইভাবে সেম কারণে এই বাম দিকেও হয়েছে। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা যে দুইটা চার্জ যদি নেগেটিভ হইতো তাহলে কি ঘটনা ঘটতো? ধরো হচ্ছে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, পাশাপাশি, এদের ক্ষেত্রে সেম হইতো, জাস্ট ইনওয়ার্ড হইতো। দুইটাই তো নেগেটিভ চার্জ, প্যারালাল হওয়ার কোনো চান্স নাই, সো এটা জাস্ট অ্যারো গুলা ইনওয়ার্ড হইতো, কারণ আমরা জানি নেগেটিভ চার্জের ভিতরে ঢুকে না, +1 কুলম্ব চার্জকে বসাইলে ও তো অ্যাট্রাক্ট করবে, নেগেটিভ চার্জ তো অ্যাট্রাক্ট করবে, ফলে এটা জাস্ট ভিতরের দিকে হচ্ছে, ঠিক আছে? আর এই মাঝখানে কিছু নাই কেন, মাঝখানে কোনো বলরেখা নাই কেন, ফ্লাক্স নাই কেন? কারণ দুইটা নেগেটিভ চার্জ যদি ইকুয়াল ভ্যালু হয় তাহলে একদম মাঝ পয়েন্টে কিন্তু ইন্টেন্সিটি 0 হয়। সো যেখানে তুমি দুইটার ঠিক মাঝামাঝি যদি হয় এবং চার্জ গুলা সমান হয়, একই জাতীয় হয়, মাঝখানে কোনো ইন্টেন্সিটি বা প্রাবল্য থাকে না। যেখানে প্রাবল্য নাই সেখানে বলরেখা বা ফ্লাক্সও থাকবে না, যেখানে প্রাবল্য নাই সেখানে ফ্লাক্স নাই। লিখে রাখো, যেখানে ইফ ই ইজ ইকুয়াল টু 0 তাহলে ফ্লাক্স কি হবে? নো ফ্লাক্স, কোনো ফ্লাক্স থাকবে না, ঠিক আছে? যদি ই এর ভ্যালু 0 হয় তাহলে আসলে কোনো ফ্লাক্স থাকবে না, নো ফ্লাক্স। এই তার্কিক বুঝতে পেরেছি? আচ্ছা, কেউ একজন আমাকে একটু বলো তো, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, এদের ক্ষেত্রে বলরেখা বা ইলেকট্রিক ফ্লাক্স কিরকম হওয়া উচিত? বলতে পারি +1 কুলম্ব চার্জ রাখলে পজিটিভটা রিপালস করবে, বিকর্ষণ করবে, নেগেটিভটা অ্যাট্রাক্ট করবে, ফলে এই বরাবর হয়। এবং তোমরা, আমার মনে হয় তোমরা ম্যাগনেটিক ফ্লাক্স যেরকম দেখছিলা নর্থ আর সাউথ, অনেকটা এরকম হবে, কারণ পজিটিভ থেকে হচ্ছে ফ্লাক্স বের হইতে চায় আর নেগেটিভের ভিতরে হচ্ছে ফ্লাক্স ঢুকতে চায়, ঠিক আছে? নেগেটিভের ভিতরে হচ্ছে ফ্লাক্স ঢুকতে চায়, সো পজিটিভ থেকে বের হইছে, নেগেটিভে হচ্ছে ঢুকবে। এটাকে কি সুষমতরিৎ ক্ষেত্র বলা যায়? হ্যাঁ, এইটাকে কি সুষমতরিৎ ক্ষেত্র বলা যায়? এইটাই বুঝিনি, আবার একটু বল, ক্লিয়ার আসে নাই। এটাই সমতরিৎ ক্ষেত্র বলা যায়? না, সমতরিৎ সুষম না। এটা কি সুষম? অ্যান্সার হচ্ছে না, এটা সুষম বা ইউনিফর্ম না। দেখো এখানে বলরেখার পরিমাণ বেশি, দূরে গেলে বলরেখা বা ফ্লাক্স কমে যাচ্ছে, তাহলে এখানে ইন্টেন্সিটি বেশি, এদিকে ইন্টেন্সিটি কম, সো এটা সুষম এখনো হয় নাই। সুষম কেমনে হবে আমি দেখাচ্ছি। আমাকে একটু বলো তো, প্লাস মাইনাস, আবার এইখানে একটা প্লাস মাইনাস রাখলাম, এইবার বলরেখা কেমন হবে, এবার ফ্লাক্স কেমন হবে? আমি বলতে পারি এটা এরকম হওয়া উচিত। কেউ আমাকে একটু বলতে পারবা উপরে নিচে যত যত এক্সট্রা তৈরি হয়েছিল বলরেখা, এই মাঝখানে এই একটা, এখানেও একটা, আরো কেন তৈরি হইলো না? কেউ বলতে পারবা এটা? এই যে দেখো, এই পজিটিভ থেকে নেগেটিভ তো একটা, দুইটা, তিনটা বের হইছে, কিন্তু এই নিচের দিকে যখন বের হইছে এখানে কয়টা বের হইছে দেখো তো। নিচের দিকে যখন আঁকছি তখন একটা করে আঁকছি না, এই যে উপরেও একটা নিচেও একটা, কিন্তু দেখো এদিকে নিচে যখন আঁকছি একটা, দুইটা, তিনটা, চারটা, সো নিচে উপরে যখন যাচ্ছে তিনটা চারটা করে যাচ্ছে, কিন্তু মাঝখানে কেন একটা একটা করে রয়েছে? কে বলতে পারবা? সেম নেচার আছে। ই ইকুয়াল টু 0 হওয়ার কারণে। কারণ হচ্ছে এই মাঝখান দিয়ে যদি আরো হইতো তখন তো দুইজনের মধ্যে আবার কি ক্ল্যাশ লাগতো, একটা এটাকে ক্রস করতো,
আমরা তো জানি যে মাঝখান দিয়ে বলরেখা বা ফ্লাক্স থাকতে পারবে না, এই জন্য যে একটা আরেকটাকে ক্রস করতে পারবে না। সো যতক্ষণ ক্রস না করে তৈরি হতে পারবে দ্যাট ইজ ওকে। সো এই জন্য এখানে আমরা দেখছি যে ফ্লাক্সের পরিমাণটা কমে গেছে, বলরেখার পরিমাণটা কমে গেছে। এখন আসো, কেউ কি আমাকে বলতে পারবা যে আমি যদি এই পজিটিভ নেগেটিভ খুব কাছাকাছি রাখি তাহলে কি ঘটনা ঘটবে, কেউ বলতে পারবা? পজিটিভ থেকে নেগেটিভে বেরোইছে, পজিটিভ থেকে নেগেটিভে গেছে, এইখানে মাঝখানে আর রাখতে পারি নাই, কেউ বলতে পারবা কি জন্য আর রাখতে পারি নাই? কারণ যা চিন্তা করো, এই চার্জগুলো যখন অনেক কাছাকাছি চলে আসতে থাকবে তখন বলতে পারি এই দিক থেকে যদি একটাও বের হয়, দেখো এদিক থেকে যদি একটাও বের হয়, এদিক থেকে যদি একটাও বের হয় তাহলে তো ক্রস হয়ে যাচ্ছে একটা একটা। সো দেখা যাবে এখান থেকেও বের হয় নাই, উপর থেকেও বের হয় নাই, ফলে এটা মাঝামাঝি কোনো আসলে ফ্লাক্সই নাই, শুধু প্যারালাল দুইটা লাইন আছে। ঠিক আছে, তাহলে এটার থেকে এটা হইলো। এখন আসো, আমি যদি এরকম অনেকগুলা চার্জকে পাশাপাশি রাখি তখন কি ঘটনা ঘটবে? তো লেটস টক অ্যাবাউট ইট। আমরা দেখো একটা একটা করে ইভলভ হচ্ছে, এটা থেকে এটা আসলো। ঠিক আছে, যে পজিটিভ নেগেটিভ আছে এখানে এক জোড়া না, দুই জোড়া পজিটিভ নেগেটিভ আছে, এখানে দুই জোড়া পজিটিভ নেগেটিভ আছে বাট খুব কাছাকাছি। এবার হচ্ছে মাল্টিপল জোড়া এবং অনেক কাছাকাছি। রামিসা, এবার বলো তো কি ঘটনা ঘটা উচিত বলো তো? এইবার সুষম তড়িৎ ক্ষেত্র হবে। এইবার হচ্ছে মাঝখানে সব প্যারালাল হয়ে গেছে, শুধু দুই কর্নারে উপর দিয়েও কিছু আছে, তাই না? দুই কর্নারে উপর দিয়েও কিছু আছে, আর মাঝখানে সব যে প্যারালাল হয়ে গেল, এইখানে কি ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে বলো তো? এই যে যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটা একটু ডিফারেন্ট কালার নেই, এই যে যে মাঝখানের অংশটা, এইখানে কি ধরনের তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে? আমরা বলতে পারি সুষম বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র or uniform electric field। ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, এখানে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান সমান। এই যে দেখো এখানেও ই, এখানেও ই, এখানেও ই। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করার কন্ডিশন কি, কিভাবে আমরা তৈরি করতে পারি? অনেকগুলা পজিটিভ নেগেটিভ পাশাপাশি রেখে দাও, তাহলে মাঝখানে যে জায়গাটা তৈরি হবে এটাকে আমরা বলতে পারি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র। জারিন সাদাফ, কাজী রেহনুমা, বুঝতে পারতেছি? ভাইয়া পজিটিভ নেগেটিভ চার্জ গুলাকে যদি জিগজ্যাগ ভাবে রাখি, আমি তোমার কথা ধরতে পারি না, আবার একটু বলো। হ্যাঁ এখানে হচ্ছে প্লাস গুলো একটা হচ্ছে কলামে আর মাইনাস গুলো একটা কলামে রাখছে, আমরা যদি জিগজ্যাগ করে রাখি যে প্লাস মাইনাস মাইনাস প্লাস এভাবে, তাহলে আর ইউনিফর্ম হতো না, জিগজ্যাগ করে রাখলে আর ইউনিফর্ম থাকতো না, নন ইউনিফর্ম হয়ে যেত, তখন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়ে যেত। আচ্ছা, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নিয়ে এত কথাবার্তা কেন বলতেছি, কেন আমরা এতগুলা বিবর্তন দেখা এখানে আসলাম, কেন আমরা এই প্যারালাল ইলেকট্রিক ফিল্ড এখানে আমাদের কেন এত কথাবার্তা? ঠিক আছে, সো কারণ হচ্ছে তোমরা যখন ক্যাপাসিটর পড়বা, ক্যাপাসিটরে তোমরা জানো যে দুইটা প্লেট থাকে। ঠিক আছে, ক্যাপাসিটরে এরকম দুইটা প্লেট থাকে, দুইটা প্লেটকে তুমি চার্জ করো, একটাকে পজিটিভলি চার্জ করো আর একটাকে হচ্ছে নেগেটিভলি চার্জ করো। সেটা ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ। সো আমরা এইখানে দেখো বলতে পারি যে পজিটিভ চার্জের জন্য প্লেটের এই সাইডটা পজিটিভ চার্জ হয়ে যায়, নেগেটিভ চার্জের জন্য এই সাইডটা নেগেটিভ চার্জ হয়ে যায়। তাহলে যদি নেগেটিভ চার্জ হয় আর এটা পজিটিভ চার্জ হয়, কেউ কি বলতে পারবা এই যে মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এখন তড়িৎ ফ্লাক্স তৈরি হবে, সেটা কেমন হওয়া উচিত? মাঝখানের তড়িৎ ফ্লাক্সটা এরকম হওয়া উচিত না, পজিটিভ থেকে বেরোবে নেগেটিভে ঢুকবে, পজিটিভ থেকে বেরোবে নেগেটিভে ঢুকবে, তাহলে এরকম প্যারালাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু দুই কর্নারে একটু সাইড ওয়েজ মুভমেন্ট থাকবে, বাট এইখানে আমরা বলতে পারি ই এর ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সামারাইজ যদি করি, একটা ক্যাপাসিটরের মাঝখানে সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে। সো এই যে যেটা, এটাকে বলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে,
সুষম তড়িৎ ক্ষেত্র হলে কি সুবিধা, আমাদের ফর্মুলাগুলো সিম্পল হয়ে যায়। যেমন তোমাদের পরবর্তীতে শিখবা যে তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এটা আমরা কখন লিখতে পারি, কারো কি মনে আছে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স কখন লেখে আর ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স কোনটা কখন লেখে? এফ এক্স কখন লিখতে পারি আমরা? কনস্ট্যান্ট ফোর্সের জন্য। এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের জন্য, কনস্ট্যান্ট ফোর্স বা সমবল হইলে পরে আমরা লিখতে পারি। তো তোমরা এই চ্যাপ্টারে একটা ফর্মুলা পাবা যে ভি ইকুয়াল টু ই ইন্টু ডি লেখা যাবে। এই ভি হচ্ছে বিভব বা বিভব হচ্ছে তোমার পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল। সো তোমরা যদি 9-10 একটু করে থাকো কখনো, পটেনশিয়াল বা বিভব হচ্ছে এক ধরনের কাজ, +1 কুলম্ব চার্জকে ইনফিনিটি থেকে আনতে যে ওয়ার্ক ডান করা লাগে, যে কাজ করা লাগে। সো এটা হচ্ছে লাইক ওয়ার্ক, এটাকে আমরা বলতে পারি হচ্ছে লাইক ওয়ার্ক। ই হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর ফোর্স, আমরা জানি 1 কুলম্ব চার্জ বসালে যে ফোর্স পায়, এটা লাইক হচ্ছে ফোর্স। আর এটা তো ওই যে ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে, দূরত্ব বা ডিস্টেন্স। তাহলে দেখো তো উপরের ফর্মুলা শুধুমাত্র আমরা কখন লিখতে পারছিলাম, যখন ফোর্স কনস্ট্যান্ট ছিল। তাহলে এইটাও আমরা তখনই লিখতে পারবো যে ভি ইকুয়াল টু ই ইন্টু ডি লিখতে হইতে পারে বা লিখবো তখনই যখন আমাদের এই ইটা কনস্ট্যান্ট হবে। তাহলে কনস্ট্যান্ট বা ইউনিফর্ম হবে বা সুষম প্রাবল্য হবে। যদি এইগুলা হয়, সুষম প্রাবল্য বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, অনলি ইন দ্যাট কেস আমরা এই ফর্মুলাটা লিখতে পারবো। আদারওয়াইজ আমরা ওই যে ভি সমান সমান ইন্টিগ্রেশন ই ডিআর লিখি, ই ডিআর লিখতে পারো। এই যে আর হচ্ছে অনেকটা ওই যে ডিস্টেন্সের সাথে রিলেটেড, ঠিক আছে। সো এটা আমরা কখন লিখবো, যখন নন ইউনিফর্ম হবে, নন ইউনিফর্ম। জাস্ট লাইক এই যে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স আমরা কখন লিখছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স লিখছিলাম না, নন তোমার যখন ফোর্সটা কনস্ট্যান্ট ছিল না, ইন্টিগ্রেশন এফ ডিএক্স লিখছিলাম যখন ফোর্সটা ভ্যারি করছিল। এখানেও ইন্টিগ্রেশন ইডিআর লিখবো যখন ইটা ভ্যারি করবে, নন ইউনিফর্ম ইন্টেন্সিটি। বা তোমরা লিখতে পারো হচ্ছে অসম প্রাবল্য, এটাকে আমরা বলি হচ্ছে অসম প্রাবল্য। তাহলে অসম প্রাবল্য হলে ইন্টিগ্রেশন ফর্মুলা, সুষম বা ইউনিফর্ম হলে ই ইন্টু ডি লিখলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সো আমরা খুবই ভালো একটা এক্সাম্পল দেখলাম, মানে যদিও কনসেপ্টটা থিওরিটিক্যাল জিনিসের সাথে রিলেটেড। এখন আসো এগুলা শিখে আমাদের কি উপকার হইতে যাচ্ছে, আমরা এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। যেমন প্রথম একটা হচ্ছে যে এই যে আমরা ইন্টেন্সিটি দেখলাম এবং সেই রিলেটেড ফ্লাক্স কেমনে তৈরি হয় এটা দেখলাম। তো আমি যদি এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, ধরো এটা হচ্ছে একটা স্ফেয়ার বা তোমার হচ্ছে কি বলে গোলক। এখন এই গোলকে যদি আমি কিছু পরিমাণ চার্জ দেই, সরি একটা মিনিট, কিছু পেজ রেখে দিই। ভাইয়া ইয়েস ভাইয়া। ভাইয়া ভি ইজ ইকুয়াল টু ইডি, এটা তো হচ্ছে যখন মানে ইউনিফর্ম থাকবে। তো এখন আমার যে স্টার্টিং এর যে চার্জের যে পার্টটা আর এন্ডিং এর যে পার্টটা, এই দুইটার মধ্যে তো ভ্যারিয়েবল থাকতে পারে, এটা তো মাল্টিপল লাইনস অফ ফোর্স হইতে পারে, সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওই যে তখন ইন্টিগ্রেশন করতে হবে, তখন ই কে তুমি একটা ফাংশন অফ আর আকারে প্রকাশ করতে হবে, তারপরে ইন্টিগ্রেট করে নন ইউনিফর্ম বা অসম প্রাবল্যের ক্ষেত্রে ইন্টিগ্রেট করে করতে হবে। এটা আমরা দেখবো আস্তে আস্তে। আমরা আসলে অসম প্রাবল্য খুব একটা নিয়ে কাজ করব না, সামহাও আমরা সুষম প্রাবল্যের দিকে ইন্টারেস্টেড থাকবো বেশি, কারণ হচ্ছে ওইটার ভ্যালুটা ইজিলি বের করা যায়। ইন্টিগ্রেশন দিয়ে করতে গেলে প্যারা খাইতেই হবে আর কি, ঠিক আছে। তোমরা দেখবা এই যে কনসেপ্টটা আমি পড়াইছি, এই যে ফ্লাক্সের কনসেপ্ট, এটা আমাদের আরেকটা জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে ফ্লাক্স কনসেপ্ট। যখন আমরা গাউসের ল বা গাউসের সূত্র দেখব, গাউসেস ল, তখনও আসলে আমাদের কাজে লাগবে গাউসের সূত্র দেখার সময়, ঠিক আছে। তখন আমাদের খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় ইন্টেন্সিটি সেম, কোন জায়গায় ইন্টেন্সিটি আলাদা। ইন্টেন্সিটি সেম জায়গাগুলো হচ্ছে আমরা কনসার্ন থাকবো বা আমাদের ইন্টারেস্ট থাকবে, কারণ ইন্টেন্সিটি সেম যেসব জায়গায় ওখানে ফর্মুলাগুলো স্ট্রেট ফরওয়ার্ড হয়, আর যেখানেই সেম না সেখানে হচ্ছে যে কমপ্লেক্সিটি আসে। আর তুমি যেটা বলতেছিলা, ধরো এখানে প্লাস চার্জ গুলার যদি এক একটার এক এক ভ্যালু হয়, মাইনাস চার্জ গুলো যদি এক একটা এক এক ভ্যালু হয়, তখন কিন্তু আবার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হবে না। এইখানে ধরো একটা করে পজিটিভ চার্জ মানে একটা করে প্রোটন, ধরো একটা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন,
তাইলে আমরা বলতে পারি চার্জের ভ্যালুগুলা সেম, জাস্ট অপোজিট, তখন হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যদি এখানে হয় মানে ধরো 5টা প্রোটন একটা ইলেকট্রন, 5টা প্রোটন একটা ইলেকট্রন, তখন আবার কিন্তু ইন্টেন্সিটি ডিফারেন্ট হবে। তো এখানে যেই যেই চার্জগুলো থাকবে এটা করেসপন্ডিং নেগেটিভ চার্জগুলো থাকতে হবে এবং সমান হতে হবে সব, আদারওয়াইজ সুষম হবে না। সরি ফর কাশি দেওয়ার জন্য। আচ্ছা এখন দেখো, আমি যদি এখানে কিছু চার্জ রাখি, এটা একটা ধরো সলিড স্ফেয়ার, একটা নিরেট গোলক, নিরেট গোলকের মধ্যে আমি যদি কিছু চার্জ রাখি, তোমাদের কি মনে হয় মাঝখানে যদি চার্জগুলো রাখি, এই চার্জগুলো কি মাঝখানে থাকবে নাকি থাকবে না, কি মনে হয়? থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না বলো? রিপালস করবে। মারা যাবে। বিকর্ষণ করে দূরে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। দূরে কখন যাইতে পারবে বলতে পারবা? সবচেয়ে দূরে কখন এদের থাকা সম্ভব? যখন হচ্ছে সারফেসটার উপরে থাকবে। যখন ওরা সারফেসের উপরে চলে যাবে। ভেরি গুড, যখন এরা সারফেসের উপরে চলে যাবে। তার মানে আমি যখনই একটা স্পেয়ারে বা গোলকে চার্জ দিব, এরা সবসময় সারফেসে থাকে, এটা মনে রাখবো আমরা, ঠিক আছে? শুধু গোলকের ক্ষেত্রে না, এটা যদি একটা যে কোনো ঘনবস্তু হয়, একটা 3D অবজেক্ট হয়, তুমি চার্জ যেখানেই রাখবে ও সারফেসেই থাকবে, কারণ সারফেসে থাকলে সবচেয়ে দূরে থাকা হয়, সবচেয়ে কম মানে রিপালস করবে, সবচেয়ে রিপালস করে করে তো দূরে যেতে চাবে, দূরে গেলে সবচেয়ে কম রিপালস হবে, বিকর্ষণ কম হবে কখন? যখন সারফেসে থাকে। এখন তোমাদের কে বলতে পারবা শুধু পজিটিভ চার্জ এরকম চারিদিকে স্ফেয়ারের চারিদিকে ছড়ায় রয়েছে? আমাকে একটু মাইসুন বলো তো যে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স বা বলরেখা কিভাবে তৈরি হবে? আউটওয়ার্ড। তুমি কি আউটওয়ার্ড বললা? কি বললো বুঝিনি। এনিওয়ান এলস যে কিভাবে তৈরি হবে? আফিয়া ইবনাথ, অনন্য দাস, এইখানে একটা +1 কুলম্ব রাখলাম, বলো তো এটাকে সবাই মিলে কোন দিকে ফোর্স দিবে? বাইরের দিকে ফোর্স দিবে না উপরের দিকে? খুবই সিম্পল। দেখো এটাকে ফোর্স দিবে হচ্ছে বাইরের দিকে, তাহলে এটাকে আমরা বাইরের দিকে ফোর্স বলতেছি, ঠিক আছে? ঠিক একই ভাবে এই পজিটিভ চার্জের জন্য কি, এখানে যদি একটা পজিটিভ চার্জ রাখতে বাইরের দিকে ফোর্স দিত, এইখানে রাখলে বাইরের দিকে ফোর্স দিবে। ঠিক একই ভাবে এখানে রাখলে বাইরের দিকে ফোর্স দিবে, এখানে রাখলে বাইরের দিকে ফোর্স দিবে, ঠিক আছে? আমরা যতগুলাই আঁকবো সবগুলা ইন্টেন্সিটি ডিরেকশন কিন্তু এরকম বাইরের দিকে করেই হবে, ঠিক আছে? এখন এখন খেয়াল করো, এই যে যে আমরা ইন্টেন্সিটি গুলো আঁকলাম সব বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশনে হয়েছে, আমরা এঁকে ফেলছি। কেউ কি বলতে পারবা ভিতরে কি ঘটনা ঘটবে? এই ভিতরে আমি কি বলতে পারি উপর থেকে যদি একটা বলরেখা আসে, ফ্লাক্স আসে, এদিক থেকেও তো একটা আসতে পারে, এদিক থেকেও তো একটা আসতে পারে, এদিক থেকেও আসতে পারে, এগুলা কি একটাও আসবে নাকি আসবে না, কি মনে হয়? কে বলতে পারবা? একটার সাথে তো আসবে না। ক্রস করা তো সম্ভব না। আমরা জানি বলরেখা বা ফ্লাক্স গুলা কখনো একটাকে কাট করতে পারবে না। যেহেতু কাট করতে পারবে না, তাহলে আমরা বলতে পারি এর ভিতরে আসলে কোনো বলরেখা বা ফ্লাক্স তৈরি হবে না। কেন তৈরি হবে না? তোমরা এটা গ্র্যাভিটেশনেও শিখছিলা, মনে আছে? +1 কুলম্ব চার্জকে যদি এখানে বসাই, এখানে কাছে কাছে কিছু চার্জ আছে ওরা রিপালস করবে, আবার এখানে দূরে দূরে কিছু চার্জ আছে এরাও বিকর্ষণ করবে, একটা ফোর্স নিচে আর একটা ফোর্স উপরে। এখন উপরের চার্জগুলা সংখ্যায় কম কিন্তু ডিসটেন্সও কম, কম সংখ্যা দেখে ফোর্স কম হওয়ার কথা, কিন্তু ডিসটেন্স কম হইলে আবার ফোর্স বেশি হয়। আবার নিচে চার্জগুলা এদের আবার সংখ্যা বেশি, ফোর্স বেশি হওয়ার কথা উপরের দিকে রিপালশন, কিন্তু যেহেতু নিচের চার্জগুলো থেকে আবার ডিসটেন্স বেশি, তাহলে ফোর্সের ভ্যালু সেমই হবে। সো দেখা যায় যে তুমি যদি আসলে মাঝখানে কোনো একটা +1 কুলম্ব চার্জ রাখো, ওর উপর আসলে নেট ফোর্স 0 হয়ে যায়। নেট ফোর্স যেহেতু 0 হয়, তাহলে আমরা বলতে পারি ভিতরে কোনো ফ্লাক্সই থাকবে না, কারণ ফ্লাক্সের ডেফিনিশনই ছিল +1 কুলম্ব চার্জ রাখলে ওটা যেদিকে ফোর্স অনুভব করে। সো যেহেতু +1 কুলম্ব চার্জ রাখলেও কোনো দিকে ফোর্স অনুভব করতেছে না, ভিতরে ফোর্স 0, ঠিক আছে? এখন আমাকে একটু বলো, ফ্লাক্স যত বাড়ে ইন্টেন্সিটি তত বাড়ে। ফ্লাক্স যদি 0 হয় ইন্টেন্সিটি কত হবে রামিসা, কি মনে হয় বলো? ভিতরে কি কোনো ফ্লাক্স আছে? ভিতরে তো কোনো ফ্লাক্স নাই, তাহলে ইন্টেন্সিটির ভ্যালু কেমন হবে? প্রাবল্য কেমন হবে? প্রাবল্য 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভিতরে যেহেতু নেট ফোর্স 0, ইন্টেন্সিটিও 0, তাহলে ইনসাইড এ স্ফেয়ার, চার্জ ক্যারিং স্ফেয়ার বা একটা গোলকে চার্জ আছে, ভিতরের যে কোনো বিন্দুতে প্রাবল্য বা ইন্টেন্সিটির ভ্যালু সবসময় 0 হবে। তাহলে ইনসাইড এ স্ফেয়ার
inside a charged sphere, intensity is zero. Intensity or electric field is zero. Electric field is zero. ঠিক আছে, তাহলে হচ্ছে গোলকের চার্জিত গোলকের ভিতরের প্রত্যেক বিন্দুতে প্রাবল্য শূন্য। চার্জিত গোলকের ভিতরে প্রাবল্য শূন্য। ঠিক আছে, তো এটা এমসিকিউ হিসেবে আসতে পারে, একটা গোলক দিয়ে স্ফেয়ার দিয়ে বলবে ভিতরে ই এর মান কত, তো আমরা লিখে দেবো হচ্ছে ভিতরে ই এর মান শূন্য। ঠিক আছে, রাফা বুঝতে পারছো যতটুকু যা বুঝাইছি এই পর্যন্ত? Yes, sir. মানসিব তুমি বুঝছো? নিলয় বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, আমরা কি আজকে তাহলে এখানেই ক্লোজ করি নাকি আগামীকাল তো আবার ক্লাস আছেই? আমি যেটা করলাম এই অনলাইন ক্লাসের সুবিধা নিয়ে থিওরিটিক্যাল জিনিসপত্র সব দেখা ফেলছি, সো আমাদের সুবিধা হবে আগামীকালকে যখন আমরা ক্লাস করবো আমরা মোর ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে ফোকাস করতে পারবো। এই জিনিসটা একটা ক্লাসে থিওরিতে দেখানোতে আমার জন্য সুবিধা হলো, বারবার একই জিনিস সবাইকে বলা লাগবে না। ঠিক আছে, সো আমার মনে হয় কালকে আমরা অফলাইন ক্লাসে বাকি ডিসকাশন গুলা কন্টিনিউ করবো। স্যার ইয়েস স্যার। স্যার আজকের রেকর্ডিংটা একটু রাতে দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ ভাইয়া থাকো, আল্লাহ হাফেজ। ইয়েস, আসসালামু ভাইয়া আলাইকুম। মহাকর্ষের চ্যাপ্টারটা না আসসালামু আলাইকুম এখানে ভাইয়া। প্রবলেম হবে খুব বেশি।